তো এখনও যখন মানে যখন দাঁড়িয়ে থাকি স্টেজে, পুরোটাই তো থাকতে হয় দাদার সাথে, যখন গাই লোকটা আশিকি গাইছে, মানে আমি না পুরো স্বপ্ন, এতে কি স্বপ্ন, মানে এই কুমার শানু যার ক্যাসেট কিনতে সাইকেল নিয়ে ছুটতাম, এর ক্যাসেট, তখন তো ইউটিউব ছিল না, ক্যাসেট শুনে পজ করে করে খাতায় লিখছি গান, মানে এই লোকটার সাথেই গাইছি। বরসাতকে মৌসুম, এই গানটা আমরা ডুয়েট গাই, তখন আমি ভাবি আরে সাওয়া এই লোকটা গায়, মানে একসাথে গাইছি, পারফর্ম, এটা জাস্ট ড্রিম। সব থেকে ইন্সপায়ার করে ও, সব থেকে ভুলটা ধরে ও, এবং আমার যখন খারাপ ফেজ গেছে, সবারই জীবনে খুব খারাপ ফেজ যাচ্ছে, সব থেকে ইন্সপায়ার করে বুস্ট আপ করেছে ও, আর কেউ নয়। মানে আমার বাবার পরে যদি কেউ থাকে আমার লাইফে, দ্যাট ইজ মাই ওয়াইফ। মানে আমি বন্ধু বলতেই স্বাচ্ছন্দ্য, রূপা আমার সব থেকে হ্যাপিয়েস্ট, আমার সব থেকে, মানে কি বলবো, আই অ্যাম সো লাকি টু হ্যাভ হার ইন মাই লাইফ। আমার ওনাকে দেখা হলো না, পা ছুতে পারলাম না, কিন্তু যখন বেরোবে আশা ভোসলে উইথ সুজয় ভৌমিক, স্বপ্ন তো আমার কাছে এটা, জাস্ট লাইক ড্রিম। ওনার শেষ কাজ, লাস্ট বাংলা ছবির গান আশা ভোসলে মন ছুঁইতে, যেটা আমি ওনার সাথে কণ্ঠদান করলাম। এটাই তো পাওয়া। তোমাকে ভীষণভাবে থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আমাকে প্রথমবার এইভাবে কেউ পডকাস্টে ডাকলো, এবং আমার কথা শোনার জন্য, এত বছর গান বাজনা করার পর কেউ যেটা জিজ্ঞেস করেনি আমাকে আর কি, কোনো দিন কেউ এইভাবে আমাকে ইন্টারভিউ নেয়নি। তো এইটা আমি খুব গ্রেটফুল। আমি তোমাকে সেটা গাড়িতে আস্তে আস্তে বললাম, আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। তো এত রকম ডাইমেনশন করেও আমাকে এখনো অবধি, মানে কৌশিক গাঙ্গুলি একটা ছবিতে ব্যবহার করা হলো না। হ্যাঁ, ইন্দ্রদীপদার অনেক কাজ করেছি, ইন্দ্রদীপদা আমাকে মেন স্ট্রিম ছবিতে ব্যবহার করলেন না। দেবজ্যোতি মিশ্রর অনেক কাজ করেছি, জিঙ্গলস অনেক গেয়েছি, দেবুদা আমাকে কোনো বড় ছবিতে ব্যবহার করলেন না। নমস্কার, আমি সম্রাট। আজকে দ্য হিডেন চ্যাপ্টার্সের আরেকটি পর্বতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমাদের পডকাস্টে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পী, আমার খুব কাছের মানুষ, শ্রীমান সুজয় ভৌমিক দা। সুজয় দাকে অনেক অনেক অভিনন্দন। আর একদম আজকে সরাসরি চলে যাব তার মুখ থেকে শুনে নেব তার নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে এবং তার মিউজিক্যাল লাইফ সম্বন্ধে। তো সুজয় দা, আজকে অনেক অনেক স্বাগত জানাই, তুমি এসছো, আমরা প্রচুর আনন্দিত। একদম, আমিও। তো একদম সোজাসুজি চলে যাব তোমার মিউজিক্যাল জীবন নিয়ে। প্রথমে তো কিভাবে এলে হ্যাঁ, তুমি? সেটা তো সেইগুলো তো বলবোই। প্রথমত তোমাকে ভীষণভাবে থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আমাকে প্রথমবার এইভাবে কেউ পডকাস্টে ডাকলো, এবং আমার কথা শোনার জন্য, এত বছর গান বাজনা করার পর কেউ যেটা জিজ্ঞেস করেনি আমাকে আর কি, কোনো দিন কেউ এইভাবে আমাকে ইন্টারভিউ নেয়নি। তো এইটা আমি খুব গ্রেটফুল। আমি তোমাকে সেটা গাড়িতে আস্তে আস্তে বললাম, আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আর গান বাজনা শুরু বলতে, এবং আরেকটা কথা, এত ভালো একজন মিউজিশিয়ান তুমি, এত ভালো একজন ভোকালিস্ট, সেরকম প্রোগ্রামিং করো, দারুণ দারুণ কম্পোজিশন শুনলাম আজকে পডকাস্টটা শুরু হওয়ার আগে, এত রিফ্রেশ লাগছে সেটা, মানে খুব ভালো, খুব ভালো, একটা সুন্দর একটা পজিটিভ ভাইবস নিয়ে আজকে শুরু করছি। একদম দাদা, বড় দাদা হিসেবে এইভাবে আশীর্বাদ করে অলওয়েজ মিউজিকটা করতে পারি। অলওয়েজ। দেখো, জার্নি শুরু বলতে, দুর্গাপুরের ছেলে আমি, আমার বর্ন ব্রট আপ সবটাই ওখান থেকে, দুর্গাপুরই স্কুল কলেজ গান শেখা সবটাই দুর্গাপুর থেকে। দুর্গাপুরে আমার সঙ্গীত শিক্ষাগুরু শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত, আমার তার কাছে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু, একদম। এবং তার পাশাপাশি মায়া ভট্টাচার্য বলে একজন ছিলেন, তার কাছে আমি ক্লাসিক্যাল শিখতাম। এই করে করে শুরু, এবং আমার সেই সময়তে ন্যাচারালি যেরকম আরও 4-5টা ছেলের যেরকম হয়, গানটাকে কেরিয়ার করে কোনো মানে ইস্যুই নয়, খেলাধুলো করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, স্কুল যাওয়া, এবং তখন আমাদের তো ছোটোবেলাটা একদম অন্যরকম ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, তো আমাদের এন্টারটেন বলতে ছিল খেলার মাঠ, তো ওইটাই টানতো তখন সেই সময়তে। আর তার সাথে ওই সন্ধেবেলা এসেই গান নিয়ে বসতে হবে, সেটা খুব বিরক্ত হতাম আমি ন্যাচারালি, আর সবার মতোই। এই করতে 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 আমার ছোটোবেলা থেকে মানে আজকে পর্যন্ত আর কি, সেই মানুষটা আমার জীবন থেকে চলে গেছেন বলবো না, আছেন, কিন্তু ইনভিজিবল হয়ে গেছেন আমার বাবা। আমার বাবা না থাকলে আমার গান বাজনা নিয়ে ভাবনা চিন্তা করার হয়তো অবকাশটা হতো না। মা আছেন অবশ্যই, কিন্তু বাবার ইন্সপিরেশনটা সামথিং ডিফারেন্ট ছিল। গান শেখা শুরু হলো দুর্গাপুর থেকে, স্কুল কলেজ, স্কুলে টুকটাক গান গাওয়া বন্ধুদের সাথে যেরকম হয়, এই করতে করতে কলেজে গান গাওয়া, কলেজে ফ্রেশার্সে গান গাওয়া, সোশ্যালে গান গাওয়া, এই করতে করতে
এই টুকটাক দুর্গাপুরেই অনুষ্ঠান শুরু করার প্রোগ্রাম আচ্ছা। শুরু করা আর কি। এবং সেই সময় কিছু মানুষের অবদান না থাকলে আমি সত্যি মানে তাদের অবদান আমি কোনোদিনই ভুলবো না। কিছু মিউজিশিয়ানস যারা আমাকে ভীষণভাবে হেল্প করেছিলেন, তাদের সাথে আমার টিল ডেট এখনও অবধি ভীষণভাবে যোগাযোগ। তাদের সাথে আমি গান বাজনা শেয়ার করি, শোজ করি। তো এই করতে করতে যখন আমি দেখলাম যে হ্যাঁ লোকে ভালো বলছে, অ্যাপ্রিসিয়েট করছে আমার গান শুনে, তখন মনে হলো যে এটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করা যেতে পারে। তো তখন আমি পড়াশোনা করছি কলেজে, গ্র্যাজুয়েশন পড়ছি। আর গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই তখন আমি কলকাতায় প্রথম এলাম, তখন রাজ্য সঙ্গীত একাডেমি। তখন রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশনে কম্পিট করা মানে একটা বিরাট ব্যাপার। তখন তো সব সারেগামার এসব কিছু ছিল না। হ্যাঁ, মানে তখন কোনো মানে রিয়েলিটি শোয়ের কোনো এরকম ছিল না, চল ছিল না। তো রাজ্য সঙ্গীত একাডেমিতে গান গাওয়া এবং সেখান থেকে স্ট্যান্ড করা মানে একটা বিরাট ব্যাপার। এবং তার সাথে রেডিও, অল ইন্ডিয়া রেডিও। তো আমি দুটো জায়গাতেই অডিশন দিই। রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি রবীন্দ্রনাথের গানে ফার্স্ট হই, বাংলা আধুনিক গানে থার্ড হই। তারপরে রেডিওতে আমি চান্স পাই অডিশন দিয়ে, সেখানেও আমি রবীন্দ্রনাথের গান গাওয়ার সুযোগ পাই। তারপরে আর বি হাই, মানে আমি বিতে সিলেক্ট হয়েছিলাম। তারপরে বি হাই হওয়ার জন্য যে পরীক্ষা, সেটা আর দেওয়া হয়নি আমার, দেওয়া হয়নি আর কি। তখন আমার বাবা আমাকে নিয়ে সবখানে যেতেন। এই রাজ্য সঙ্গীত একাডেমির কম্পিটিশন, কলকাতায় তখন খবরের কাগজে অ্যাড বেরো, তখন তো ফেসবুক ছিল না। খবরের কাগজে অ্যাড থেকে অমুক জায়গায় একটা সঙ্গীতের একটা মিউজিক কম্পিটিশান হচ্ছে, সেখানে বাবা নিয়ে গেল, সেখানে ফার্স্ট হওয়া। এবং তার আগেও মানে দুর্গাপুরে আমার এই বিভিন্ন রকম কম্পিটিশানে গান গাওয়া, ফার্স্ট হওয়া, এইগুলোতে আমি ইন্সপায়ার হতাম আর কি, যে তাহলে আরও ভালো করতে হবে। তো এই করতে কলকাতায় তখন সারেগামা প্রথম শুরু হয়েছে, বুঝেছো? তখন জি বাংলাও হয়নি, আলফা বাংলা চ্যানেলটার নাম ছিল, আলফা বাংলা। তখন ঠিক 3টে রিয়েলিটি শো হতো টিভিতে। একটা DD7-এ হতো, দূরদর্শনে গান শুধু গান, একদম, যেখানে রাঘব দা, মনোময় দা, প্রচুর শিল্পী সেখান থেকে উত্থান। ইটিভিতে একটা হতো সা থেকে সা, নচিদা যেটা হোস্ট করতো, শুভমিতা দি, জয়তী, সবার উত্থান ওখান থেকে। আর আলফা বাংলায় হতো সারেগামা পা নয় কিন্তু সারেগামা। তো 2000-2001 ওই সময়টাতে আমি বাবুলদা অ্যাঙ্কারিং করতেন, শুভঙ্কর দা ডিরেক্টর ছিল। কারেক্ট না, আমাদের সময় ছিল কর্ণ সেন। শুভঙ্কর দা তখন ছিল না। শুভঙ্কর দা ছিল ডিরেক্টর না, বাট ডিরেক্টরের টিমের সাথে অ্যাটাচ ছিল। একদম ঠিক কথা বলেছো। আমার অডিশন নিয়েছিল শুভঙ্কর দা সারেগামাতে, কারেক্ট, একদম। তো সেই সময়তে ওই কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করা এবং চ্যাম্পিয়ন হওয়া, ওই 2000-2001 ওই এক বছরের মধ্যেই 3টে কম্পিটিশনে আমার টাফ ছিল, মানে খুব টাফ ছিল। এবং আমি যেরকম অ্যাটেন্ড করেছি, ভালো করে মনে করো দাদা, কথা একটা 4/4-এর গান, 16 মাত্রার একটা গান, তালটা চেঞ্জ করে বলবে রূপকে গাও, 7-8-এ গাও, হ্যাঁ 3/4-এ দিয়ে দিচ্ছে। একদম কারেক্ট, একদম। তো এখনের মতন এত না, তখন অ্যাকচুয়ালি সত্যি রিয়েলিটি শো ছিল, সত্যি। মানে আমি এখন একটা শোয়ের মেন্টার, সেই বিষয়ে আসছি পরে। তো কতটা পার্থক্য হয়ে গেছে আমি নিজে রিয়েলাইজ করি আর কি এখন। এবং যা হবে ইনস্ট্যান্ট হবে। এবং আমার মানে আমি জাজ পেয়েছি মান্না দে, শিপ্রা বসু, ভীমসেন যোশী, মানে এইসব মানুষদের জাজ পেয়েছি, মানে তাদের সামনে গান গাইছি। এবার আমার একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। গান শুধু গানে আমি পার্টিসিপেট করছি ফাইনালে প্রায় 10 জন জাজ, এবং সবাই ক্লাসিক্যাল। মানে শিপ্রা বসু ছিলেন, ভীমসেন যোশী ছিলেন, যশরাজজি ছিলেন, কলকাতা থেকে আরও মৃণাল চক্রবর্তী, আরও বেশ কয়েকজন। আমার এই মুহূর্তে অনেক বছর আগেকার মনে করি, এই নামগুলো মনে আছে। মানে চরিত্র, এমন চরিত্রের দাঁড়ালে পরে গান গলা থেকে গান বেরোবে না লোকগুলোকে দেখলে। তখন আমাদের 4টে রাউন্ড হতো। চয়েস গান আমি একটা খুব সোজা গান গেয়েছিলাম, বধুয়া আমার চোখে জল এনেছে, খুব ভালো অ্যাপ্রিসিয়েট হলো। এবার একটা না জাজেস চয়েস রাউন্ড থাকতো, বুঝেছো? এবং সেখানে তো সবাই মানে ক্লাসিক্যালের পায়ে তারা একদম শেষ। আর আমি মানে সারা জীবন এখনো ওখান থেকে একটু দূরে থাকি আর কি। আমার গলা অত ঘোরে না, খুব ফ্র্যাঙ্কলি। হিডেন চ্যাপ্টারে কোনো অসুবিধা নেই বলতে, আমার গলা অত ঘোরে না। আমি সবসময় স্ট্রেট সোজা গান গাইতাম, এক্সপ্রেশনের দিকে আমি বেশি মন দিতাম আর কি। এবার জাজেস চয়েস রাউন্ডে সবাইকে তো বলো তো অমুক রাগের ওই ঠাটের উপর এইসব হচ্ছে, বুঝেছো তো সম্রাট? আমার তো অনেক ঘামছি ওখানে এসির মধ্যে। আমার টার্ন এলো, আমার টার্ন আসার পর যশরাজজি আমাকে বললেন যে, মানে হিন্দিতে বললেন যে, তুমি না ফার্স্ট রাউন্ডে একদম সিধা একটা এত সুন্দর গান গাইলে। আমি খুব ফ্যান না শ্যামল মিত্রর,
আচ্ছা আচ্ছা, দারুণ। তো তুমি ওনার একটা গান শোনাতে পারো? আমি না মানে জাস্ট হাতে চাঁদ পেলাম আর কি, যে কি শুনছি এটা। এরকম একজন হার্ডকোর ক্লাসিক্যালের লোক, ওস্তাদজি আর কি। এর ওস্তাদজি, উনি আমাকে শ্যামল মিত্র গান অনুরোধ করলেন। আমি গাইলাম যদি কিছু আমার শুধু আমার মনে আছে, এবং আমি ফার্স্ট হলাম সেখানে। এবং তারপরে ওনারা বললেন যে এটা তো ক্লাসিক্যালের কম্পিটিশান হচ্ছে না, সবাই আমাদের দেখে কেন এরকম গান গাইতে গেলে, এবং সিধা সুর বলে না, সিধা লাগাও, যে এইটা কতটা টাফ, অনেক এটা tough, কতটা অনেক কঠিন। tough। তো এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স হলো আর কি। অ্যাডেড মির অনেক বেশি মানে ইজি, একদম। সোজা সুরটা লাগানোটা খুব tough। একদম একদম এটা আমিও মানি। একদম। তো এই করতে করতে আমার কলকাতায় মোটামুটি একটা মানে একটা মানে এস্টাবলিশড মানে একটা মাটি পেলাম আর কি। তার আগে আমি কলকাতাতে মেস করে থাকতাম, সে মানে চরমতম স্ট্রাগল, বুঝতে পেরেছো তো? মানে কী খাবো পরের দিন জানি না, মানে ছাতুর শরবতকে কেটেছে দিন। আর আমাদের 4 জন বন্ধু, তারাও মিউজিক নিয়ে দুর্গাপুর থেকে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে চলে এলো কলকাতায়। আমরা একটা মেস করে থাকতাম এয়ারপোর্টে। আচ্ছা, এয়ারপোর্টে একজনের বাড়িতে, কাকিমার বাড়ি। আমি সেই কাকিমাকে এখনও মানে আমার মনে পড়ে এত সাপোর্ট করেছিলাম। সেই অ্যাসবেস্টাসের ছাদ, বুঝেছো তো, গরমে মানে মাটিতে শুলে যখন উঠতাম পুরো ঘামে মাটি ভিজে গেছে, মানে এরকম কষ্ট আর কি। কারোর কাছে পয়সা করি কিচ্ছু নেই। একজন ছিল বিশু বলে, ও অক্টোব্যাট বাজাতো। ভিকি এখন পৌশালীর সাথে কিবোর্ড প্লে আচ্ছা, করে। আচ্ছা, হ্যাঁ, ভিকি। হ্যাঁ, তো আমরা সব একসাথে থাকতাম তখন আর কি। ওই আর কি, মানে ও এসছিল নর্থ বেঙ্গল থেকে, শিলিগুড়ি থেকে ভিকি এসছে, কিবোর্ড নিয়ে চলে এসছে, আলাপ হয়েছে, চলো একসাথে থাকি, একসাথে কিছু গান বাজনা নিয়ে করি। এই করে করে শুরু আর কি, বুঝতে, মানে চরমতম স্ট্রাগল। মানে আমি মানে ভাবতেই পারি না কী করে সেই দিনগুলো ক্রস করে এসেছি। এখন সত্যি অবাক লাগে ভাবতে আমার। তো এই মানে এই ধরো, যেরকম ধরো আমি তোমাকে পেয়েছি মানে তুমি অনুষ্ঠান করে চলে গেছো, তারপরে আমি ওই একই অনুষ্ঠানে গেছি বিভিন্ন জায়গায়, উত্তরপাড়াতে প্রচুরবার একাধিক অনুষ্ঠান হয়েছে, সুজয় দা আসছে, তোমার সঙ্গে স্টেজটা শেয়ার করা একসাথে শেয়ার হয়নি, আগে পরে হ্যাঁ আগে পরে হয়েছে আর কি। আগেটা হয়নি কোনদিনও, যেহেতু তুমি একটু অন্য ধরনের গানটা করে এসছো বরাবরই, তোমার শুরুর দিকেই বেশি হয়েছে। মানে সুজয় ভৌমিক লাস্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, দাঁতা টেকেটে হচ্ছে লাস্টের দিকে, এরকম স্টেজ আমি দেখিনি। ম্যাক্সিমাম যেটা দেখেছি শুরুর দিকেই আর কি। হ্যাঁ, সফট গান বাজনা হবে, সুন্দর, ঠিক ঠিক, আবহাওয়া যতক্ষণ পর্যন্ত শান্ত থাকে ততক্ষণ পর্যন্ত হবে। তো এবারে এই যে ধরো তোমাকে ওই টাইমে আমরা পেতাম, বা ব্যান্ড সুজয়দা হেভি গিয়ে গেছে, সম্রাট খুব সাবধান, কিন্তু মানে ঠিকঠাক বুঝে শুনে মানে ওই হ্যাঁ মানে এরা আর্টিস্ট পারফর্ম করে গেছে। এবারে পরের যে আর্টিস্টটা আসছে, সেই আর্টিস্টটা মাঝখানে একজন ফিমেল সিঙ্গার, তারপরে হয়তো আমি উঠছি, ওঠার পরে কিন্তু খুব মানে ঠিকঠাকভাবে গান বাজনা। এবার সত্যিকারের আজও আমার জায়গা থেকে আমি বলি, তো এই যে গানটা যেটা তুমি বললে, যদি কিছু আমারে শোধাও, এই গানটা আমিও অনেকবার ট্রাই করেছি এবং মানে গিয়েওছি, কিন্তু সে ধরনের সুযোগ কম পাওয়া যায় স্টেজে। মানে আমরা যেরকম ধরনের অনুষ্ঠান করে এসেছি, আমার ক্ষেত্রে বলছি, তুমিও ফেসবুকে অনেকবার লিখেছো, আরে 2-4টে তো ভালো গান গাইতে পারো, এগুলো কি দরকার। তো যাই হোক, সেটা ডিমান্ডে করতে হয়। তো এই যে তুমি মেন কথাটা, মানে এই যে তুমি দুর্গাপুর থেকে এলে, এবার এই আস্তে আস্তে সত্যি একটা মেসের মধ্যে দিন কাটাচ্ছ, পরের দিন কি খাবে, সত্যিকার এটা, যেহেতু তুমি আর তোমার জায়গা থেকে চলে এসছো, দুর্গাপুর থেকে চলে এসছো, এই যে এইবার অনুষ্ঠানে তুমি আসছো, এটা ঠিক কোন সময়ের দিকে, কোন সাল? ওই তোমাকে বললাম না, ওই তোমার মানে তার আগে তো ধরো মানে দুর্গাপুরে কলেজ পড়তে, তখন ওইখানে যেরকম ফাংশন হয় দুর্গাপুরের, বাঁকুড়া ওই ওই যে জোনটাতে প্রোগ্রাম করতাম। ওই সারেগামা, সা থেকে সা, গান শুধু গান, ওইগুলো হওয়ার পর মানে আস্তে আস্তে অনুষ্ঠান আসতে শুরু করলো আর কি। মানে তার জন্য না, সত্যি কথা বলছি সম্রাট, টাচউড, আমাকে কারোর কাছে খুব ছুটতে হয়নি, খুব দাদা 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 করতে হয়নি, সত্যি করতে হয়নি, অনেস্টলি বলছি আজকে আমি। এসে গেছে খুব ভালো কিছু মিউজিশিয়ান আমি পেয়ে গেলাম সাথে, যারা আমার সাথে পথ চলবে বললো আর কি। তার মধ্যে একজন সুব্রত বাসু, কিবোর্ড, দমদম পার্কে থাকে সুব্রতদা, ভীষণ সাপোর্ট পেয়েছিলাম। সুব্রতদা বললো চলো না আমরা একসাথে একটা ব্যান্ড করি, বাজাই তোমার সাথে। এবার অনুষ্ঠান আসলো, সুব্রতদা নিয়ে অনুষ্ঠান শুরু করলাম। সুব্রতদার 4টে রেফারেন্ট, সেখান থেকে আরও কিছু শো এলো। আর অদ্ভুতভাবে সম্রাট, মানে আমার একটা শো থেকে না আরও 3টে শো আমার চলে এসছে আর কি, অনেস্টলি। ওই 3টে শো থেকে আরও 6টা শো এসছে। এই করতে করতে আরও বিভিন্ন অর্গানাইজারদের সাথে আলাপ হয়েছে।
এইভাবেই হয়েছে আর কি, করতে 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 মানে এইভাবে শো চলছে। তোচন ঘোষ, তোচনদার সাথে আলাপ হয়ে গেল, মানে একটা শোতে তোচনদা আমার গান শুনে বললেন, বাহ তুমি তো খুব ভালো গান করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। তোচনদার সাথে যোগাযোগ করলাম, তোচনদা আমাকে নিয়ে শো করা শুরু করলেন, বম্বে আর্টিস্টদের সঙ্গে শো করা শুরু হলো। তখন শ্রেয়া ঘোষাল কলকাতার ব্যান্ডে গান গাইতো, শ্রেয়ার সাথে আমি পারফর্ম করেছি এক স্টেজে, 4টে স্টেজে আমি পারফর্ম করেছি। আচ্ছা, আলকাজি তো লাস্ট অবধি, যখন ওনার শরীর খারাপ হওয়া আগে অবধি আমি পারফর্ম করেছি। কবিতাজির সাথে আমি এখনও এখন উনি কনসার্ট, মানে এরকম শো করা কমিয়ে দিয়েছেন, ক্লাসিক্যাল কনসার্ট বেশি করছেন, কিন্তু এরকম শো থাকলে আমি ওনার কোসিঙ্গার থাকি আজ অবধি, মানে সেই তখন থেকে আর কি। আরও অনেকে গায়, বাট ম্যাক্সিমামটা আমি সুযোগ পেয়েছি ওনার সাথে গাইবার। আর তখন ওই আনন্দবাজারে রবিবার দিন বিজ্ঞাপন বেরোতো, যেটা এখন মিসিং। দেখবে সিনেমার বিজ্ঞাপন, সপ্তম সপ্তাহ রানিং এই ছবি, আর তোচন ঘোষ নিবেদিত ফাংশনের সমস্ত, মানে পেপারের একদম ডান দিকে ওইটা না আমার ক্লিক করে গেছে। শ্রেয়া ঘোষাল, সুজয় ভৌমিক, নামটা ছোট থাকতো আমার কিন্তু থাকতো, অনুরাধা পারোয়ার, সুজয় ভৌমিক, ঢাকা ক্লাব, অমুক তারিখ আলকা যাগনিক, সুজয় ভৌমিক, উড়িষ্যা। এই করতে করতে লোকে হন্ট করে সুজয় ভৌমিকটাকে এই করতে 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 মানে আমি হন্ট হয়েছি লোকের কাছে আর কি, মানে কিক বলে না, নকিং হয়েছে আর কি। পারফর্ম করেছি, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি এখনো, ঘাম ঝরিয়ে পারফর্ম করি এখনো। এইভাবেই চলছে, এখনো চলছে আর কি। আর আমার বরাবরই চলে, আমি আমার নিজস্ব ব্যান্ড নিয়ে হ্যাঁ ফ্রিল্যান্স কাজ করতেই হয়, সেটা খুব কম, কিন্তু আমি 95% চেষ্টা করি আমি আমার নিজস্ব ব্যান্ড, মানে একটা হ্যাঁ আমার নিজের সেটআপ নিয়ে আমি নিজের ব্যাচটা ঠিক থাকে। এবং আমি একটা কথা, আমি তখন ওই সময়তে প্রথম যখন অনুষ্ঠান করতে শুরু করেছিলাম, শিবেন দাস বলে একজন অর্গানাইজার ছিল কলকাতায়, খুব নাম করা অর্গানাইজার, মানে যারা পডকাস্টটা দেখছেন, যারা ওই সময় 80s 90s এর শুরুতে, শিবেন দা খুব নাম করা অর্গানাইজার, সুনীল দা, তখন সুনীল দাও মানে শিবেন দার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো শিবেন দার কাছে আমি গেছিলাম অনুষ্ঠানের জন্য, ওই একজনের কাছেই গেছিলাম। তো শিবেন দা বলে, তুমি কার কণ্ঠে গান করো? তখন ওই কার কণ্ঠে গান করো, ওই ট্রেন্ডটা চলছে। আমি তো কারোর কণ্ঠে গাই না, আমি তো এরকম পঙ্কজ উধাসের গান, কিছু বাংলা গান, কিছু হিন্দি গান হচ্ছে না, এরকম তো চলবে না, তোমার কারো একটা নকল হতে হবে, একদম মহা সমস্যা, কারো নকল কি করে হয়, মানে এইটা আমার হন্ট করে। তারপরে আমি না তুমি কত যে দূরে দিয়ে এন্ট্রি নিচ্ছি স্টেজে, ওইটা আমি শুরু করলাম। রাহুল দেব বর্মনের গান গাওয়া, চাপ্পা চাপ্পা চরখা চলে, ছোড় আয় হাম ভো গলিয়া, এই গান তখন কেউ গাইতো না মঞ্চে, চিঠি আই হ্যায় আমি গাওয়া শুরু করলাম ফার্স্ট। তখন কিন্তু ওই ট্রেন্ডটা চলছে, মানে তখন সুজয় ভট্টাচার্য, তোমার সেক্টরে কথা হচ্ছে, সুজয়দার একটা প্রোগ্রাম মনে আছে আমার, বারাসাত না মল্লিকপুরের দিকে, সুজয়দার নাইট, সুজয়দা সেই মানে ব্যাকস্টেজ সানুদা গান গাইতে গাইতে আসবে, তার আগে আমি এরকম গেয়েছি আর কি এইসব গান, আর সবাইকে অবাক, আরে বাহ একদম অন্যরকম তো একটা সাউন্ড, পুরো অন্যরকম জিনিস আর কি। মানে তখন ওই ট্রেন্ডটা ছিল আর কি। এই মানুষটা খুব হেল্প করেছে সুজয়দা, আমার কেরিয়ারে প্রচুর অবদান এই লোকটারও। তো এই করতে করতে আমার অনুষ্ঠানের জার্নিটা এইভাবেই শুরু হয়েছে, এইভাবেই চলছে এখন আর কি। এইবারে আরেকটা যেটা কোশ্চেন, সেটা হচ্ছে রিয়েলিটি শো আসছি পরে, এই যে তুমি প্রথম কোন সাল বাংলাদেশ ধরবো না, আমি বাংলাদেশ তো প্রচুরবার গেছো, তা বাদে বিদেশ যাত্রা, কারণ আজকের তারিখের যারা মিউজিক করছে তাদেরকে তোমার থ্রু আমি একটা মেসেজ দেওয়াতে চাই, এবং এটাও বোঝাতে চাই, অনেকেই আমার স্কুলে অনেক স্টুডেন্ট আসতো, আমি স্কুলটা বন্ধই করে দিয়েছি আগের চোটে, কারণ আমাদের সময় শেখানোটা এক ধরনের ছিল, আমাদের সময় বাবা মার চাওয়াটা অন্যরকম এখন না পুরো চেঞ্জ হয়ে গেছে, ফুল। একটা বাচ্চা এসছে, স্যার আমার বাচ্চাটাকে 6 মাসের মধ্যে আপনার শুনলাম শেখান, যে আপনারই এক স্টুডেন্ট কাছ থেকে শুনলাম, তার কাছ থেকে জেনে শুনে আপনার কাছ থেকে আপনার নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনার এখানে আসছি। হ্যাঁ বলুন, বলছি যে বাচ্চাটাকে 6 মাস রেডি করে দিন একদম, তাহলে সারেগামাপাতে গাইতে করতে হবে। কিন্তু তুমি বিশ্বাস করে দেখো, এটা তুমি মানো, কিন্তু 100% মানতেই হবে, প্রতিনিয়ত ফেস করি। মানে কি সারেগামাপাতে যাওয়া, মানে আমরা কি সারেগামাপাতে যাবো বলেই মিউজিক করছি, টার্গেট হয়ে গেছে ওইটা। মানে এটা কেন হচ্ছে, এটা কিন্তু মানে খুব বড় একটা থ্রেড,
সাংঘাতিক, মিউজিকের সাংঘাতিক, জন্যে সাংঘাতিক। মানে এই যে তুমি আজকে পডকাস্ট চ্যানেলে বসে আছো মানে তোমার লাইফে কিছু স্টোরি আছে, প্রত্যেকেরই থাকে, কারো চরম লেভেলের থাকে, কারো কম থাকে, কিন্তু এই যে বসে আছো আজকে যে তুমি বলছো, আজকে তোমার সাথে বার্তালাপটা হচ্ছে, সেটা কিন্তু মিউজিক্যাল আলোচনাটাই হচ্ছে। একদমই তাই। তো আজকের যারা করছে, একদম যারা বিগিনার হোক বা ওই হোক, তারা শুধুমাত্র তৈরি হতে চাইছে সারেগামাপার জন্য, কিন্তু আমাদের কিন্তু অন্যরকম তৈরি হওয়াটা ছিল। হ্যাঁ, একদমই আমাদের তাই। তখন তো এই অপশনটাই রেয়াজটা ছিল না। করতেই হবে। হ্যাঁ, মাস্ট। মানে এমনও দিন গেছে বাবা কান ধরে খেলার মাঠ থেকে নিয়ে হ্যাঁ, এসেছে। আমি সেটাই বস তোমাকে বললাম রেয়াজে। তো, বর্ষ রেওয়াজে মাস্টারমশাইকে ফোন করছে, ভালো লাগছে না, তাও কিন্তু রেওয়াজটা করতে একদম। হবে। আমি তখন ক্লাসিক্যাল মিউজিক অনেক পরে দিয়ে এসেছি, আমি তো সব মিউজিক করতাম, নজরুল গীতি শিখতাম অধীর বাগচি স্যারের কাছে। স্যারকে ফোন করছে বাবা, স্যার বলছে ফোনটা দিন। ভয়টা ছিল, পানিশমেন্ট কি 3 দিন রেয়াজ না করলে যে টাকাটা দেবো না, কারণ আমি জোড়া মন্দিরে ক্লাস করতে যেতাম, বাগুইহাটি স্যারের বাড়ি ছিল। অনেক দিন এরম গেছে বাবা টাকা দেয়নি, আমি আমার বাড়ি থেকে মধ্যমান থেকে জোড়া মন্দির হেঁটে গেছি মানে ক্লাস করবো বলে। হয়তো বুঝতে পেরেছি হ্যাঁ ভুল হয়েছে, সত্যি বাবা দেবে না, বাবা এতটাই ইচ্ছেটা, হ্যাঁ, এই ইয়ে ছিল। এই ইচ্ছেটা কমে গেছে এখন সত্যি, মানে এই ডেডিকেশনটা কমে গেছে, এই পড়াশোনাটা কমে গেছে। মানে আমি একটা জিনিস, নতুন জিনিস জানবো, রবীন্দ্রনাথকে জানবো, তার জন্য আমাকে পড়তে হবে, একদম। এটা এবং মিসিং। সবটাই তো পড়াশুনো দাদা, যার জন্য কিন্তু পিএইচডিটা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরবিউ থেকে বিমিউজ হচ্ছে, এমইউজ হচ্ছে, পিএইচডিও হচ্ছে। মিউজিকের ক্ষেত্রে কেন নয় এটা? হ্যাঁ মানে মিউজিকটা না শিখে কেন আমি এক্সপেক্ট করছি চটজলদি নাম করে যাব? আর সাকসেসটা না আমার কাছে সম্রাট, মানে খুব অদ্ভুত সাকসেস। মানে তুমি কি, মানে তুমি প্রচুর শোস করছো, তোমার প্রচুর গান হিট, হ্যাঁ সেটা অবভিয়াসলি একটা সাকসেস। কিন্তু তুমি, তোমার সাথে একটু আগে স্টুডিওতে বসে কথা হচ্ছে না দাদা, আমি স্টুডিওতে ঘুমোই, তুমি বললে আমাকে, একদম। তোমার কাছে কিন্তু ওইটা সাকসেস। আমি ইউ আর বিরাট হ্যাপি, শান্তি তুমি আমার। ক্রিয়েট করছো মিউজিক, তুমি ওটাতে আনন্দ পাচ্ছ, তার থেকে সাকসেস কিছু হতে পারে জীবনে, বলো তো? একদম। তার থেকে বড় সাকসেস স্টাবলিশমেন্ট কিছু হতে পারে হতে পারে না। তো তো ওই ওই মানে ওই চিন্তাটা এই জেনারেশন থেকে আমি খুব কম জনের কাছ থেকেই পাই আর কি। আর তোমার সাথে ওই মানে আদান প্রদান হচ্ছিল, খুব ভালো লাগে। তুমি বললে দাদা আমার রাত্রিবেলা স্টুডিওতে আমি ঘুমিয়ে পড়ি, একটা কম্পোজ করে প্রোগ্রামিং করে ওখানে ঘুমিয়ে পড়লাম। মানে তুমি যাপন, তোমায় বললাম তুমি যাপন করছো ওটাতে। একদম একদম। মানে এমন দিনও গেছে প্রোগ্রামিং করতে করতে হয় না, মানে প্রচুর ঘুম চলে আসছে, ঠিক আছে? মানে মাথা লড়ানো তো। আর ওই বললাম আমার গুরু এখনো বম্বেতে ফোন লাগাই লিটনদাকে, কিরে কান পাকাচ্ছিস তো? কান পাকাতে হবে বলছে। একদম একদম যত ভালো প্রোগ্রামার তত ভালো কানে পাকা। একদম বলছে এটাই শেষ, একদম শেষ কথা, কান। বেটোভেন আমরা জানি একদম ওয়ান দ্য বেস্ট, তার লেসনই তো করা হয়। উনি ডেফ হয়ে গেছিলেন লাস্টের দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেও উনি যেই লেসনগুলো দিয়ে গেছেন, সেশনগুলো দিয়ে গেছেন, সেগুলো এখনো চর্চা করি চর্চা আমরা। হচ্ছে। মানে মিউজিক করতে 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 একটা মানুষ কত শুনবে, কত শুনবে, ঠিক। তো ওই যাই হোক, তবে এখন কিন্তু অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা বেরোচ্ছে, যেটা আমার মনে হয়, মানে আমি, মানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যা ট্যালেন্টেড, মানে আমি কিন্তু ওদের বয়সে অত ওরকমভাবে পারতাম না গান গাইতে, এটা কিন্তু আমি ফিল করি, রিয়েলাইজ করি, মানে এটা কিন্তু ফ্যাক্ট। এটা একটা মানে গিটার বাজিয়ে একটা ছেলে গাইছে, আমি ওর বয়সে আমি ভাবতেই পারতাম না এরকম গান গাইবো আর কি। ওর জন্যই গার্জিয়ানদের হয়তো এক্সপেকটেশনটা এরকম হচ্ছে। এক্সপ্রেশন হয়ে আমাদের যাচ্ছে, সময় হতো না, ট্যালেন্টটা বলে কিন্তু এটাও প্রচুর, হতে পারে। আর ভালো কাজ হচ্ছে কিন্তু অনেক। তো এবারে এই যে তোমাকে বললাম প্রথম কোন সালটা, যে সাল, মানে যে সালে তুমি ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে বাইরে গেলে? সালটা এক্স্যাক্ট মনে নেই, তবে ওই 2004-05 হবে, মানে বাংলাদেশ বাদ দিয়ে তুমি আমাকে বললে, আমি হল্যান্ড, হংকংয়ে, ওটা আমার, মানে বাংলাদেশ বাদ দিয়ে, তার আগে বাংলাদেশ আমি গেছি প্রচুরবার, প্রচন্ডাই নিয়ে গেছেন আর কি আমার প্রথম ফ্লাইটে। বাংলাদেশটা এটাই বলছি, হ্যাঁ, মানে বিদেশ, হ্যাঁ একদমই একদমই ঠিক। দেখছি বাংলাদেশটা না আমার কেন জানি মনে হয়, বলে কি বলে এই ভুটান থেকে একদমই তাই। বাংলাদেশটাকে না বিদেশ বিদেশ মনে হয় না একদম। তো সেই অর্থে আবার সেই তোচনদার থ্রু দিয়ে হংকংয়ে আমার প্রথম বিদেশ যাত্রা, মানে প্রথম বিদেশের শো আর কি, সেই অর্থে প্রথম। তারপর তো আমেরিকা, আর তারপর আমি তো, মানে কি বলবো, এটা আমি বলতামই আর কি, এমন একজন মানুষের সাথে এখন স্টেজ শেয়ার করি, আমাদের ছোটোবেলার নস্টালজিয়া সব কিছু, কুমার শানু। আমি ভাবতেই পারিনি যে শানুদা আমাকে নিজে অ্যাপ্রোচ করবে তার সাথে গাইবার জন্যে আর কি। এটা আমার কাছে কত বড় ব্লেসিংস, আশীর্বাদ। এখনও যখন দাদার সাথে আমি পারফর্ম করি, দাদার সাথে কী হয়,
দাদা ওঠার আগে আমাদের একটা পারফরমেন্স থাকে সোলো, তারপরে দাদার সাথে স্টেজে থাকতে হয়, কিছু ডুয়েটস হয়, ব্রেক হয়, ব্রেকে আবার আমাদের সোলো পারফরমেন্স থাকলো, তারপরে দাদা আমাদের একসাথে নিয়ে একটা জমজমাট পারফরমেন্স করে শেষ হয়। এই আমাদের শোয়ের ইয়েটা আর কি। তো এখনও যখন দাঁড়িয়ে থাকি স্টেজে, পুরোটাই তো থাকতে হয় দাদার সাথে, যখন গাই লোকটা আশিকি গাইছে, মানে আমি না পুরো মনে হয় এতে কি স্বপ্ন। মানে এই কুমার শানু যার ক্যাসেট কিনতে সাইকেল নিয়ে ছুটতাম, এর ক্যাসেট, তখন তো ইউটিউব ছিল না, ক্যাসেট শুনে পজ করে খাতায় লিখছি গান, মানে এই লোকটার সাথেই গাইছি। বরসাতকে মৌসম, এই গানটা আমার ডুয়েট গাই, তখন আমি ভাবি আরে সাওয়া এই লোকটা গায়, মানে একসাথে গাইছি পারফর্ম, এটা জাস্ট ড্রিম। এটা ওই যে বললে সাকসেসের কথা স্টুডিও দেখো। এবং এবং একটা ছোট্ট জিনিস তোমাকে বলে দিই, কালকে ওয়ার্ল্ড মিউজিক ডে, গতকাল গেছে, তো এরকম কোনো একটা ওয়ার্ল্ড মিউজিক ডে, সালটা সঠিক বলতে পারবো না, আমি ক্লাস সম্ভবত 2তে পড়ি, আমাকে দিদিমণিটা বলেছে গান গাইতে। হ্যাঁ গান আমাদের স্কুলে, জলপাইগুড়ি শিশু নিকেতন, আজও স্কুলটা অনেক বড় স্কুল, এখন মনে আছে, হলুদ টি শার্ট ছিল আর লাল প্যান্ট। এবারে কত বড় সাহস, অ্যাকোস্টিক পিয়ানো রাখার ছিল একটা স্কুলে, ঠিক আছে, পিয়ানো টুলে উঠে, পিয়ানো তো আমি বসে তো আর বাজাতে পারি না, ক্লাস 2, পিয়ানো তো শিখিও নি তখন, হারমোনিয়াম ওই এক হাতে গানটা এখনো মনে পড়লো, তুমি সানন্দার কথা বললে, কত যে সাগর নদী, আরে রে 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 রে, ম্যাডামরা হাততালি দিচ্ছেন তখন, সুইট সুইট। মানে তুমি দেখো, এটাই তো জীবনের পাওয়া, এটাই তো পাওয়া, ঠিক ঠিক, যার ক্যাসেট আনতে দৌড়চ্ছ, তার সাথে অনুষ্ঠান করছো, আর কি চাই। আর কি চাই। এবং তার সাথেই এখন তো প্রচুর বিদেশে আমি যেতে পারি দাদার সাথে। রিসেন্টলি লন্ডনে রয়্যাল অ্যালবার্টে শো করে এলাম, এটা তো জাস্ট স্বপ্ন, মানে এটা তো ভাবিনি কোনো দিন, যে প্রথম যখন স্টেজটায় ঢুকলাম, মানে জাস্ট চোখ দিয়ে জল পড়ছে, আর কিছু বলার নেই, দেখছি হলটাকে শুধু তাকিয়ে থাকি, মানে রয়্যাল অ্যালবার্ট, এই হলে পারফর্ম করলাম, সোলো গান গাইলাম, শানুদার সাথে গাইলাম, ড্রিম ড্রিম ড্রিম, একদমই, এটা সবটাই ওই মানুষটার জন্য পাওয়া আমার। আমি ম্যাক্সিমাম সো গ্রেটফুল টু শানুদা। অনুষ্ঠান করতাম হারমোনিয়াম তবলা, আমাদের যেটা ছিল আগে ছোটবেলায়, মানবুর গান গাইছি, একটা দিন এমন এলো, সেই মানুষটার সামনেই তার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম, গান শোনালাম, এবং তিনি তার লাস্ট একটা ক্যাসেটটার নামটা ভুলে যাচ্ছি, তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, দুই পাই আমি ছবি তুলে। বাবা নিয়ে গেলেন, এখানে লিখে দিল, ভালোবাসা নিও সমীর ও সম্রাট, বাবার নাম সমীর, এটাই তো, যার গান গাইতাম সে লিখে দিয়ে করে, তোমাকে হ্যাঁ, ভালোবাসা সম্রাট, নিও, খুব ভালো করে মিউজিক করো, গান বাজনা করো, কি আছে এর থেকে পাওয়া বলো তো? এটাই তো সাকসেস, ওটাই তো এটাই তো অ্যাওয়ার্ডের থেকে অনেক বড় পাওয়া আমাদের কাছে। একদম দাদা। তো এবারে এই যে কদিন আগে ইংল্যান্ড গেলে, লন্ডন, হ্যাঁ হ্যাঁ Sorry, হ্যাঁ হ্যাঁ ইংল্যান্ড, ওই হ্যাঁ লন্ডন, হ্যাঁ হ্যাঁ। তো এবারে মানে এখানে কি 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 মানে কি অনুষ্ঠানই ছিল? অনুষ্ঠান ছিল, আমি পরপর মানে 2 সপ্তাহে পরপর গেলাম আর কি। দাদার সাথে একবার গেলাম রয়্যাল অ্যালবার্টের শো করতে, আরেকটা ওদের ইউকে ভিরাসত বলে একটা বঙ্গ মেলার মতন আর কি, একটা আর কি, সেখানে গেলাম, এই জাস্ট কিছুদিন আগেই ফিরলাম করে। ওখানে একদম বাংলা গান আমাদের 2 দিন পারফরমেন্স ছিল। প্রথম দিনটা একদম সলিল চৌধুরী, উত্তম কুমার ট্রিবিউট, মদন মোহনের ট্রিবিউট ছিল। সেকেন্ড দিনটা নর্মাল শো, যেরকম হিন্দি গান, বাংলা গান, জমজমাট অনুষ্ঠান। এটাও একটা খুব অন্যরকম, কারণ লন্ডনে এর আগে আমি 2বার গেছি, 2বারে আমি দাদার সাথেই গেছি, শানুদার সাথেই গেছি। তো এইবারটা আমার নিজের অনুষ্ঠান করতে গেলাম, সেটা আবার একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা ভালো লাগা। মানে এটা একটা অনেক বড় পাওয়া সুজয়দা। হ্যাঁ নিশ্চয়ই। সারা পৃথিবী ব্যাপী, ভারতবর্ষব্যাপী একটা মানুষ যার নাম মেলোডি কিং কুমার শানু, তার সাথে সঙ্গ পাওয়াটা সত্যি, এটা মানে হ্যাঁ, আমি খুব ব্লেসড। এটা আমার গুরু একটা কথা বলতেন, যদি মা সরস্বতী আর মা লক্ষ্মী দুই বোন, মা সরস্বতীর সাধনা যে করেন, লক্ষ্মী মানে নাকি দরজা ভেঙে নাকি রুটি ঢুকবে, বলছে তো আটকে রাখলে দরজা ভেঙে ঢুকে পড়বে। দারুণ আর কথা। আরেকটা জিনিস যেটা, এটাই দাদা অ্যাচিভমেন্ট, ওই যে বারবার করে অ্যাচিভমেন্ট, আমরা কিছু, কিন্তু আমাদের কিন্তু শিল্পীদের বিরাট কিছু চাহিদা নেই, হ্যাঁ, মানে হয়ে যায় সবটা, মানে এইটাই এই হয়ে যায়, এই কথাটাই আমি আসতাম একটু পরে। হয়ে যায় যে মানে যদি ঠিকঠাক
ওয়েটা থাকে, সিস্টেমটা ঠিকঠাক থাকে, হয়ে যায়। হ্যাঁ আমি মনে করি এটাই যে ওই তোমার মতন আর কি, যে মানুষটার জন্য একটা সময় মরতাম, পাগল। যার গান শুনে একটা গায়ের লোম কাটা কাটা দিয়ে হয়ে উঠছে, যাচ্ছে, ঠিক আছে, সেই মানুষটার সঙ্গে পারফর্ম করা এটাই এটাই অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট, দাদা। এটাই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ঠিক ঠিক ক লাখ টাকার গাড়ি কিনলাম আর ক লাখ টাকার বাড়ি ফাঁদলাম, এটা মনে হয় না আমার কাছে। একদম 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 সম্রাট। গাড়ি একদম। বাড়ি তো অনেক কিছু করেই করা যায়, অনেক কিছু করেই করা যায়। আর মিউজিক ঠিকঠাক ওয়েতে চললে গাড়ি বাড়ি এমনিই চলে আসে, এই তোমাকে বললাম। হয়ে যায়, হয়ে যায়। এই হয়ে যায়টাই এখন সমস্যা হয়ে গেছে অনেকের বোঝার। আজকে আরেকটা জিনিস, যেটা একাধিক ছবির গান গেয়েছো এবং আমারও অনেক কানে শোনা অনেক কিছু, সেগুলো বলবো, রেকর্ডিং সবটাই এক্সপিরিয়েন্স বলবো। তোমার সাথে আমার বেশ কিছু মুহূর্ত শেয়ার আমার হয়েছে। হ্যাঁ সাথে। হ্যাঁ। তো এই যে ফার্স্ট ছবি কার হাত ধরে? সাংঘাতিক, মানে এটাও একটা স্বপ্নের মতন। তরুণ মজুমদার। মানে তরুণ মজুমদারের ছবি দিয়ে আমার প্রথম এন্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি, 2007 চাঁদের বাড়ি। এবং সেই সুযোগটা কাস্টিং কোয়েল মল্লিক, সোহমের প্রথম হিরো এবং ওর প্রথম জীবনের গান আমার, মানে আমার ভয়েসের প্রথম লিপ গানে। ঋতুপর্ণা সেনগুপ্ত, বাবুল সুপ্রিয়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বাহ, আরও অনেকে, মানে আরও অনেক অনেক শিল্পী আর কি, মানে মেন কাস্টিং এনারাই ছিলেন। কোয়েল আর সোহম হচ্ছে হিরো, মানে সেই মানে ওনার ছবিতে তো হিরো হিরোইন কেন্দ্রিক ওরকম হতো না, মানে একটা চরিত্র কোয়েল মল্লিক আর সোহম, বিট্টু। অডিশন হয়েছিল আমাদের। আমাকে একদিন শিবাজিদা ফোন করেন, শিবাজি চট্টোপাধ্যায়, শিবাজিদা অরুন্ধতিতে মিউজিক করেছিলেন এই ছবিটাতে। শিবাজিদা একদিন ফোন করে, শিবাজিদা খুব স্নেহ করতেন, এখনও করেন। শিবাজিদা একদিন ফোন করে বলে যে, শোন এরকম তরুণবাবুর ছবি আসছে চাঁদের বাড়ি, নতুন একটা ভয়েস খুঁজছে, কারণ নতুন একজন হিরো। বিট্টু ছোটবেলা তো প্রচুর হিট সিনেমা আর কি, মানে এই অনেক হিট ছবি। এই বড় হওয়ার সোহমের প্রথম অ্যাজ এ হিরো ওর ডেবিউ হচ্ছে, তার জন্যে উনি নতুন গলা খুঁজছেন। আমরা অডিশন দিতে গেলে, আমার সাথে আরও অনেক আমার বন্ধু, তাদের আর নাম বলছি না, অনেকে ছিল আর কি। অডিশন দিয়ে আমাকে সিলেক্ট করলেন উনি। ওনার মনে হয়েছে যে বিট্টুর গলার সাথে আমার গলাটা ভালো ম্যাচ করবেন। সিলেক্ট হয়ে গানটা শিখলাম। জোজো দিয়ার আমার ডুয়েট গান ছিল, একদম কোশ্চেন আনসারের মতন গানটা ছিল, কোয়েল আর সোহমের আর কি। জোজোদির সাথে ওটাই আমার প্রথম প্লেব্যাক। তারপরে অজস্র গান গেয়েছি দিদির সাথে। তো আমাদের রিহার্সাল যেদিনকে, তখন ট্র্যাক হলো, জেএমডিতে রেকর্ডিং হয়েছিল। তো ট্র্যাকের দিন সবাইকে প্রেজেন্ট থাকতে হবে স্টুডিওতে, যারা গান গাইবে প্রত্যেককে ট্র্যাকের দিন প্রেজেন্ট থাকতে হবে। আমরা সব স্টুডিওতে গেলাম, ট্র্যাক হচ্ছে গানে, আমরা বসে আছি, শুনছি, শোনো। টেম্পারমেন্টটা মানে বলে না পুরোনো দিনের, একদম। ওই এক্সপিরিয়েন্সটা আমি করেছি আর কি, তরুণ মজুমদারের ছবিতেই করেছি আর কি। 2 দিন পর রেকর্ডিং। এখন কি হয়, আমি গাইলাম বম্বের কোনো গান গাইলাম, আমার সাথে জুনের অনেক গান আছে, জুন ব্যানার্জি। আমি কোনোদিন, মানে ও আমাকে হয়তো নামে চেনে, কোনোদিন দেখাই হয়নি। অজস্র গান আছে ছবিতে আমার আর জুনের, অজস্র ডুয়েট গান আছে, আইটেম সং, নানান রকম গান আছে। কোনোদিন কাউকে দেখিনি। আমরা ফ্লোরে গেলাম, আমি আর যদি একসাথে দাঁড়িয়ে গানটা গাইতে হবে। ওরকম নয় যে আমি আগে পুরো গানটা গেয়ে নিলাম, তারপরে যদি গাই, তারপরে এডিট হলো, নয়, একসাথে গাইতে হবে, দুজনকে দুটো মাইকে পাশাপাশি, ফেস টু ফেস। কারণ গানটা না মানে দেব না সারা তো যতই ডাকো, শোনো না বলো না মেঘে কেন ও মুখ ঢাকো, এরকম ছিল গানটা, কোশ্চেন আনসার। তো ওইভাবেই গাইতে হয়েছে গানটা। এবং তারপরে উনি সবাইখানে আপনি করে বলতেন তরুণবাবু। এবার শিবেদা সুজা আরেকটু এক্সপ্রেশন, তখন আমার প্রথম প্লেব্যাক, এক্সপ্রেশন ফিল আসছে না প্রথমবার, যোজদি দুটোকে মেরে ফাটিয়ে দিল একদম, কোথাও না। কিন্তু তরুণ মজুমদার আমাকে ইন্সপায়ার করে যাচ্ছে। আর আপনি করে বলতেন, খুব ভালো গাইছেন, আরেকটা টেক নিতে পারি, যদি আপনার অসুবিধা না থাকে তার আরেকটা টেক নেওয়া। আমি কী বলছেন, 100টা টেক দিতে রাজি। এই করতে গানটা আলটিমেটলি জায়গা, মানে হিরোইজমটা খুঁজছে। এটা কিন্তু একটা অনেক বড়, মানে প্লেব্যাক সিঙ্গার। এখন অনেকে অনেক কিছু বলে,
আমি প্লেব্যাক সিঙ্গার। একটা ছোট্ট লাইন ছিল, Heroism-টা লাগে। আমি একটা ছোট্ট লাইন ছিল মনে পড়ে গেল, সবুজে সবুজে ওই যে পাহাড়, মানে হোয়াইট স্ক্রিন তো, সবুজে সবুজে এই যে বাহার, ওরাও বলে যায় তুমি আমার, এই ছিল সুরটা। আমি গাইছি সবুজে সবুজে এই যে বাহার, ওরাও বলে যায় তুমি আমার, সবুজে সবুজে এই যে বাহার, ওরাও বলে যায় তুমি আমার। মাইক ক্লোজ নিয়ে তুমি আমারটা একদম, বলো, একদম। এইগুলো শিখলাম, এইগুলো আমাকে শেখালে। ভেলোসিটি। ভেলোসিটি, শিবাজিদা, অরুন্ধতিদি, তরুণ মজুমদার, তো এদের হাত দিয়ে আমার প্লেব্যাকের গান শেখা শুরু হলো, গাওয়া শুরু হলো। সেটা ছবিটা রিলিজ হলো, দারুণ পপুলার হলো গানটা, তখন সঙ্গীত বাংলায় প্রচুরবার বাজতো, খুব এক্সাইটমেন্ট। তখন এই করে 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 আমার প্লেব্যাকের এন্ট্রি হলো আর কি। এই করতে করতে আমার কিন্তু শো চলছে, এবারে ইন্টারেস্টিং যেটা, শো চলছে, শো করতে করতে বুম্বাদার সাথে শো করা শুরু হলো। তখন তোচনদার আন্ডারে বুম্বাদা, প্রসঞ্জিৎ অর্পিতা নাইট এক্সক্লুসিভ, বুম্বাদার সাথে আমার শো করা শুরু হলো। এই বুম্বাদার নজরে আমি পড়লাম, প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের নজরে আমি পড়লাম যে বাহ, 3 বছর আমরা একসাথে শো করেছিলাম। বুম্বাদা একদিন হঠাৎ করে ফোন, মানে বুম্বাদার যিনি এক সেক্রেটারি সঞ্জয় ছিল তখন, দাদা কথা বলবে, হ্যাঁ সুজয়, আমি না তোর নামটা, রাজ মুখার্জি ডিরেক্টর ছিলেন, রাজ মুখার্জিকে বলেছি রাজের একটা ছবিতে তোর গানটা আমি বলেছি তোকে দিয়ে একটা গান গাওয়াতে, লক্ষ্যভেদ বলে একটা ছবি, তাতেও তাপস পাল, রচনা ব্যানার্জি, স্বস্তিকা মুখোপাধ্যায়, বিগ কাস্টিং, কল্যাণ সেন বটের মিউজিক, আমারই গুরু, তখন আমি গান শিখছি কল্যাণদার কাছে, কল্যাণদার মিউজিক, বুম্বাদার রেফারেন্স, আমারও মাস্টারমশাই। তোমারও মাস্টারমশাই। এই সেই গান, মাস্টারমশাই বলেই বলতাম। হ্যাঁ, সেই শুরু হলো সেকেন্ড ছবি। এই করতে 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 রিঙ্গোদা ছবি ক্রান্তিতে ব্রেক এলো, জিদ্দা লিপে গাওয়া, আমি বাংলায় গান গাই, সেটা খুব এমনিতেই প্রচলিত গান, ওটার একটা ভার্সন আমি ক্রান্তিতে গাইলাম। এই করতে 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 শুরু হলো আমার প্লেব্যাকের জার্নি। এই করতে করতে প্রচুর স্টলওয়ার্ড, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, শিবপ্রসাদ নন্দিতা রায়, বীরেশ চট্টোপাধ্যায়, শ্বেতপাথরের থালা, বীরেশ, মানে এই সব ডিরেক্টরদের আমি পেয়েছি, আমার তাদের ছবিতে গান গেয়েছি, মানে একদম মেন সং, হিরোর লিপে আমি গান গেয়েছি, আমার মানে আমি পেয়েছি এটা আর কি, এবং প্রচুর শিখেছি কিভাবে গাইতে হবে, মানে ওই তুমি বলো না হিরোইজম, একদম। তখন তো ওই ব্যাপারটা ছিল, ওই হিরো গাইছি, হিরোইজমটা চাই আর কি, ওইটা চাই আর কি। এবং সেই সময়তে প্রচুর মিউজিক ডিরেক্টর, অশোক ভদ্র, অশোক রাজ, যার ওই রাতে নামে দু চোখে, যার মিউজিক, অশোক দামাকে দিয়ে মানে লাস্ট যা ছবি, সব ছবিতে, মানে জোর যার মুলুকতা বলে একটা বুম্বাদার ছবি ছিল, হরনাথ চক্রবর্তী ডিরেকশন, সেখানে তারা চাইছে জেমসকে দিয়ে গাওয়াতে, একদম রক, মানে ক্রাঞ্চ করে গাইতে হবে, একদম ওই আর কি, মোকাবিলা করবো, হাতে হাতে রাখবো, এরকম একটা গান ছিল টাইটেল সং। তো অশোকদা চ্যালেঞ্জ করলো, তুই গাতো গানটা স্ক্র্যাচ গা, বুম্বাদা ডিরেক্টর অ্যাপ্রুভ করলো, নিলেন না, জেমসকে আমার দরকার নেই, জেমস জব দরকার নেই, সুজয় গাইবে। তো এই চ্যালেঞ্জগুলো না তখন এই মিউজিক ডিরেক্টররা নিতে পারতেন, যেটা এখন কেউ নিতে পারে না, আমি খুব দাবি নিয়ে বলছি। একদম। এখন একটা ছবিতে নিতে পারে না, প্রথম কথা আমি বলছি, অ্যাজ আ মিউজিক কম্পোজার নিতে চায়ও না। তখন এই সেটা ছিল, আমি ফেস করেছি, আমার নিজের গান আছে, সেটা রিলিজড গান, ইউটিউবে সার্চ করলে সবাই দেখতে পাবে আর কি, আমি এতটুকু বাড়িয়ে বলছি না। রক ভার্সন গেয়েছি, সেমি ক্লাসিক্যাল ধরনের গান গেয়েছি, আর মেলোডি মানে একদম ওপেন, মানে মানে কি বলে, একদম আউটডোর শ্যুট, সেরকম গান তো অজস্র গেয়েছি। তো এইখানেই আমার একটা ক্ষোভ, সম্রাট, এই জায়গাটাতে আমার একটা ক্ষোভ, আমার এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আরো প্রচুর প্লেব্যাক পেতে পারতাম, কিন্তু দেওয়া প্লেব্যাক করছি এখনো রেগুলার, মানে আগের সপ্তাহে একটা প্লেব্যাক করছি, এবং রিসেন্টলি একটা গান ছবি আসছে মন ছুঁই বলে, সেটা আশাজির লাস্ট গান, সেটা আমি ডুয়েট গেছি আশা ভোসলের সাথে, সেটা লাস্ট গান পুজোতে রিলিজ করবে, মন ছুঁই ছবিটা, মনোজিৎ গোস্বামী ওর মিউজিক করেছে। আচ্ছা, অজয় দাসের সাথে আমি গান গেয়েছি, অজয় দাসের সুরে গান গেয়েছি, সেটাও একটা বড় মাইলস্টোন আমার। তো আশাজির সাথে লাস্ট গানটা এই আগের সপ্তাহতেই ডাবিং হলো, আশাজি তো এক্সপায়ার করে মানে মারা যাওয়ার আগেই গানটা গেয়েছিলেন বম্বেতে, স্বপন সাহা ডিরেক্টর, অনেক বছর পর স্বপন সাহা কামব্যাক করছেন এই ছবিটাতে, তো আমার সেই গানটা আশাজির সাথে আমার, তো এটাও তো ড্রিম, মানে আমার ওনাকে দেখা হলো না, পা ছুতে পারলাম না, কিন্তু যখন বেরোবে আশা ভোসলে উইথ সুজয় ভৌমিক, স্বপ্ন তো আমার কাছে এটা, জাস্ট লাইক ড্রিম। ওনার শেষ কাজ, লাস্ট বাংলা ছবির গান আশা ভোসলে মন ছুঁইতে, যেটা আমি ওনার সাথে কণ্ঠদান করলাম, এটাই তো পাওয়া। তো
এইটা আমার এই জায়গাটাতে একটা বাংলা ইন্ডাস্ট্রির কাছে আমার একটা ক্ষোভ, যে আরও অনেক রকমভাবে মনে হয় ইউজ হতে পারতাম, যেটা মানে এখন অব্দি মানে কি বলবো। আমি কিন্তু শিবপ্রসাদ নন্দিয়ারা ছবিতে গান গেয়েছি, হ্যালো মেম সাহেব, জিদ্দার লিপে গান গেয়েছি, সুরজিৎদার মিউজিক, ভূমি সুরজিৎদা, রিলিজ ছবি, কিন্তু মানে আর ইউজ করা হলো না। এইটা আমার ক্ষোভ। সব রকমের গান গেয়েছি, নয় যে একই রকমের গান গেয়ে গেছি। ক্ষোভ ঠিক বলবো না, অভিমান। ক্ষোভ ঠিক বলবো না, অভিমান। মানে একই রকমের গান নয়, মোকাবিলা করবো, হাতে হাতে রাখবো, একসাথে চলবো, জিতবো রে, এটাও গেয়েছি। দেব না দে, এটাও গেয়েছি। আমি বাংলায় গান গাই, জিদ্দাল, এটাও গেয়েছি। এত রকম ডাইমেনশন করেও আমাকে এখনো অবধি মানে কৌশিক গাঙ্গুলি একটা ছবিতে ব্যবহার করা হলো না। হ্যাঁ, ইন্দ্রদীপদার অনেক কাজ করেছি, ইন্দ্রদীপদা আমাকে মেন স্ট্রিম ছবিতে ব্যবহার করলেন না। দেবজ্যোতি মিশ্রর অনেক কাজ করেছি, জিঙ্গলস অনেক গেয়েছি, দেবুদা আমাকে কোনো বড় ছবিতে ব্যবহার করলেন না। অথচ তাদের সাথে কাজ করি, তারা আমাকে সবাই খুব ভালো মতো চেনে। মানে এরকম নয় যে দাদা একটু দেখুন না, এইটা আমি তোমাকে বলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি। তুমি কি এটা কোনোদিনও মানে এই যে রহস্য, এর পেছনে রহস্য আছে। থ্যাংক ইউ হিডেন চ্যাপ্টারকে, প্রথমবার সম্রাট, থ্যাংক ইউ আমাদের ক্যামেরার পেছনে আছে তাপস, সবাইকে আমি থ্যাঙ্কফুল। না থাকলে চ্যানেল, হ্যাঁ মানে আমি এই কথাগুলো তো একদম, যেখানে যে ক্যামেরাটা আমি কথা বলছি ঠিক তার পেছনেও দাঁড়িয়ে আছে, কিন্তু একদম তাপসদার একটা অনেক বড় অবদান, বিরাট অবদান। আমি সেই কারণেই বললাম যে এই কথাগুলো আমাকে সুযোগ করে দেওয়ার বলবার। এই না দাদা, সুযোগ তো হবে, মানে এটা আমাদেরও অনেক অনেক তোমাকে ধন্যবাদ যে তুমি এসছো। আরে আমরাও তো শোনাতে চাই। আজ এই হিডেন চ্যাপ্টার করার পেছনে কারণটাই হচ্ছে যা হিডেন আছে সব সামনে নিয়ে চলে আসবো, যেটা জানলো না। কিন্তু এটা আমার প্রত্যেকে খুব শ্রদ্ধার, জানো তো, মানে ইন্দ্রদীপ দা, দেবুদা, মানে এখনো কথা হয় দেবুদার সাথে। আমাকে অনেক বলেছে আয় আয়, হ্যাঁ এটা আয় বলেছে, আমার যাওয়া হয়নি, এটাও ফ্যাক্ট। খুব স্নেহ করেন, কিন্তু ওই আর কি, মানে আমাকে কেন ব্যবহার করা হয় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অভিমান। ওই বললাম একটা মানে আমি নাম নেব না, নাম না নিয়েই বলছি, নিলেও কিছু নয়, কিন্তু নেব না। তো হিডেন চ্যাপ্টারের ব্র্যান্ড প্রমোট করব না, ঠিক আছে? যাদেরকে ব্র্যান্ড বানানো হয়নি তাদেরকে প্রমোট করব, যাদের মধ্যে ব্র্যান্ড হওয়ার কোয়ালিটি আছে। এটা প্রথম দিন থেকেই আমার চিন্তাভাবনা ছিল। তেল মাথায় তেল কোনোদিনও দেইনি, দেব না। এই যে তোমাকে বললাম জিনিসটা, সেটা হচ্ছে মেন ঘটনাটা হচ্ছে এই যে একটা জায়গায় কম্প্রোমাইজ হচ্ছে না। আজকে তারিখে নতুন ছেলে, প্রচুর ছেলে ট্যালেন্টেড আছে, বা তুমি তো তোমার কণ্ঠ তো সকলে চেনে, এনারাও কাজ করিয়েছেন তোমাকে। এখানে একটা ব্যাপার আছে, সুজয়কে ওইটাতে ইউজ কর, এটাতে করবো না, কারণ একটা বড় জায়গা। তুমি বলছো কোনো একটা বড় গানে বা ভালো কোনো গানে, বড় ছবিতে ইউজ করলো না, কেন ইউজ করবে? ওখানে তো শানকে ইউজ করবে, ওখানে সোনু নিগমকে ইউজ করবে, ওখানে অরিজিৎ সিংকে ইউজ করবে। প্রোডাকশন কস্ট কমানোর জন্য প্রোডাকশন বলবে না, মিউজিক কম্পোজার নিজের জায়গাটা টাইট করার জন্য, নিজের গ্ল্যামার বাড়ানোর জন্য, গানটাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য বলে দেবে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াও। এটাই ব্যাপার। আমার একদম রিসেন্ট লক্ষ্মীকান্তপুর লোকাল বড় ছবি এসেছিল, খুব সাম্প্রতিক আর কি। তাতে আমি নাম বলছি না, আমার খুব শ্রদ্ধার শিল্পী তিনি আর কি। আমি একটা গান গেছিলাম, আমাদের মনীষ কিবোর্ড বাজায়, মনীষ প্রথম মিউজিক করলো ছবিতে, দারুণ ফ্যান্টাস্টিক মিউজিক করেছে ও। আমাকে দিয়ে একটা গান গাইছিল, দারুণ কম্পোজিশন, খুব মিষ্টি একটা গান গাইছিল। ডিরেক্টরও খুব হাইলি প্লিজড, প্রডিউসার, প্রোডাকশন সবাই প্লিজড। যখন গানটা রিলিজ করতে গেল, সেই মিউজিক কোম্পানি বলল আমাদের না একটু বড় ব্র্যান্ড চাই। সুজয় ভৌমিকের খুব ভালো গেয়েছেন, আমরা অ্যাকসেপ্ট করছি। বম্বেতে যাওয়া হলো, একজন, তুমি তার নামও একটু আগে করলেন, আমি চাইছি না, আমি খুব রেসপেক্ট করি ওনাকে। উনি গানটা গেয়েছিলেন, মানে উনি গানটা গাইলেন, খুব হুড়োহুড়ি করে গানটা গাওয়া হয়েছে, একদম যাচ্ছিল না ছবির সাথে। জনের ইয়েতে গানটা ছিল আর কি। তো জন একদম ইয়ং একটা ছেলে, যাচ্ছে না গানটা, আমার গানটা বাদ দেওয়া হলো। ভীষণ খুব ডিপ্রেসড হয়ে গেলাম আমি, স্বাভাবিক। ঠিক ছবি রিলিজের 3 দিন আগে আমাকে ডিরেক্টর ফোন করে বলল
যে আর আমাকে না একটা সিকোয়েন্স ইউজ করেছিল, মানে অ্যাজ এ সিঙ্গার আমি অন স্ক্রিন ছিলাম আর কি, একটা সিকোয়েন্স এরকম ছিল আর কি, যে আমার একটুখানি গানটা এবং আমাকে অন স্ক্রিন ওই শটটা না আমরা রাখছি, কারণ এতটা ভালো হয়েছে গানটা একদম ইউজ হবে না, এটা আমাদের খুব ইয়ে হচ্ছে আর কি। ঠিক ছবি রিলিজের 3 দিন আগে আমার ওইটা ছবিতে রাখা হলো, মানে ওনার গানটাও রাখা হলো, তার সাথে আরেকটা ভার্সন যে আমার সেটাও রাখা হলো আর কি। তো এইটাও হয়, মানে ওই কোথাও বলে মানে অনেস্টলি কাজ করার ওইটা একটা আমার মনে হয় যে ওটাই বোধহয় একটা মানে ওই একটা আফটার রিটার্ন টাইপের আর কি মনে হলো আর কি আমার, যে এত মন দিয়ে এত ডেডিকেটলি গানটা গাইলাম, সবাই অ্যাপ্রিসিয়েট করলো, তাও লাস্ট মিনিটে শুধুমাত্র নামের জন্য বাদ দিয়ে দিল। কিন্তু না, কোথাও না কোথাও গিয়ে ওই উনি আছেন কিন্তু একদমই, মানে ছোট করে হলেও জায়গা দিলেন আর কি। তোমাকে আমি বললাম যে অভিমানটা অনেক স্বাভাবিক, তোমারও জীবনে প্রচুর অভিমান আছে, সবার আছে জীবনে প্রচুর অভিমান। এটাই লাইফ। কিন্তু ওই যে ব্যাপারটা সবাই সবার জায়গাটা কম্প্রোমাইজ করছে। হ্যাঁ, আজকে সুজয় ভৌমিক চাইছে আরও মেগা হিট, আরও মেগা হিট, আরও মেগা হিট, আর আমি আমার অ্যাপ্রিসিয়েট করা বা আমার শুভেচ্ছাটা এরকম টাইপের, আমি তো চাই ধর্মা প্রোডাকশনে তোমার 4টে গান হোক, ঠিক তাই, ঠিক, শাহরুখ খানের লিপে তোমার 4টে গান হোক, আমি সবার জন্যই চাই এটা। একদম একদম। কিন্তু বিষয়টা হচ্ছে মাঝখানে শাহরুখ খানের পর থেকে যে মাঝখানের লোকগুলো তারাও কম্প্রোমাইজ হয়ে আসছে, এইটাই হয়ে গেছে সমস্যা। মানে পুরো ইন্ডাস্ট্রিটাই এভাবেই চলছে। মিউজিক কম্পোজার ভাবছে এই রে আমি সুজয় ভৌমিককে নিলে কটা মিউজিক চ্যানেল দৌড়ে আসবে, হ্যাঁ এক নামে। এইটাই তো হয়ে গেছে, কিছু করার নেই এটা। তাহলে অরিজিৎ সিংকে নিইনি, অরিজিৎ সিংকে নেওয়া মানে কথার কথা সম্রাটের একটা নাম ফাট করে উঠে আসবে, সম্রাট দিয়ে মিউজিক কম্পোজার। কিন্তু আমি এটাও ভাবি যে তারা তো ওই জায়গাটা অ্যাচিভ করেছে, আমি পারিনি, তো আমাকে নিশ্চয়ই কিছু কমতি আমি আছে। না 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 কমতি নেই দাদা, কারণটাও এটা বলছি। আজকে ধরো 4টে প্লেব্যাক সিঙ্গার, আজকে যারা স্টাবলিশড প্লেব্যাক সিঙ্গার, তারাও তোমার আমার মতনই তো জায়গায় ছিল একদিন। হ্যাঁ 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 হ্যাঁ, লাখ তো আছে, এই লোডটা কেউ আজকের তারিখে নিতে চায় না। নিতে চায় না। এই যে লোডটা নেবো, তুমি যে বললে লোড সে থাকবে, সে থাকবে, সে থাকবে, সবাই ভয় পায় কি এরে কাছি হয়ে গেলাম, কাছাকাছি হয়ে গেলাম, এইটা একটা সমস্যা। অনেক এবং এইটা তো এখন আরো বেশি অপশনস হয়ে বেড়ে গেছে। গেছে। একদম একদম একদম। আজকে 90s ছবিতে চলে যাও, কটা অভিনেত্রী কটা অভিনেতা দেখো, এখন পুরো কিলবিল করছে। অপশন গানেই তুমি দেখো না, production গানেই house-এ, দেখো না। হ্যাঁ, উদিতজি, option, সানুদা, option। অলকাজি, কবিতাজি, সাধনাজি, একদম। কিন্তু তখন আর যারা গাইতো, আমার এটা একটা প্রশ্ন, যে তারা কি মারামারি করতো যে ও কেন বেশি চান্স পাচ্ছে, আমি কেন কম চান্স পাচ্ছি? না ওই যে বললাম এটা তাহলে এখন কেন হচ্ছে? এটা আমার খুব বড় প্রশ্ন। ওই যে বললাম দাদা একটা বিষয়, ওই যে না ওটা গার্ডস ছিল, হ্যাঁ, ইন্ডাস্ট্রির একটা ওই ছিল, গার্ডস। আর এই মারামারিটা আরো আসছে দিনে বাড়তে থাকবে। হ্যাঁ, এবং এটা তো আগেও ছিল। তুমি বলো, যখন কিশোর কুমার, মোহাম্মদ রফি, সুমন কল্যাণপুর ফ্রন্ট লাইনে আসেননি, কিন্তু কি অসামান্য শিল্পী, মারামারি করেছেন কখনো না। লতাজির সাথে? না, না, না। নয় তো। একদমই না। তো এইটা ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে, এইটা নিয়েই তো চলতে হবে। এখন মানে একটা সামাজিক অবক্ষয়। হ্যাঁ, ইদানিং এত মারামারি হচ্ছে, মারামারি। ফেসবুক তো এমন হয়ে Facebook গেছে, মানে একদম একদম। খুন করে ফেলছে আর কি প্রায়। একদম সান্দা লাইভ গাইতে গাইতে বম্বের, সান্দা গান গাইতে গাইতে, সান্দা লাইভে গান গাইছে ইউটিউব লাইভে এটা লিরিক্স বোধহয় ভুল হয়েছিল মানুষের নাকি? গালাগাল করছে লিটারেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের স্পর্ধাটা অনেক বেশি বেড়ে অনেক গেছে। বেড়ে গেছে। আজকে তুমি একটা জায়গায় অনুষ্ঠান করতে যাও, তুমি ওই জিনিসটা তুমি পাবেই না, আমি তোমাকে বলে দিলাম। একদম মিস একদম মিস এটা 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 সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে। আমি তো ব্যক্তিগতভাবে চাই ফেসবুকে যে যারা এই ধরো 4টে বাজে কমেন্ট লিখে দিল, একদম প্রোফাইল লক, হ্যাঁ একদম রিপোর্ট করে প্রোফাইল লক করে দেওয়া উচিত। মানে এটা ফ্রি স্টেশন, তো এটা সাবস্ক্রিপশন চলে আসুক, ওইটাই। যে ইয়ারলি 12,000 টাকা দিতে হবে, দেবে, এইটা কেউ করবে না, তখন কেউ করবে না, ঠিক, ফ্রি পেলেই দাদা শেষ শেষ, এটাই। আর ইদানিং কালে তো আরও হচ্ছে এটা এখন। ইদানিং। আর এই মারপিট ঝামেলা লেগেই আছে। ওই একটা পোস্ট কালকে আমি করেছিলাম, আমরা শিল্পীরাই শিল্পীর শত্রু। সামনে থেকে দারুণ মিছরির ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একদমই তাই, এটা তো ভীষণভাবে ফেস করছি ইদানিং। আমি শেয়ারও করছিলাম যে আমার অনেক জুনিয়র, তাকে আমি বড় হতে দেখলাম, সে যেইভাবে অ্যাটাক করছে আমাকে, দুঃখ দেয়, কিছুই না,
সে হয়তো তার অভিমানের জায়গা থেকেই বলছে, কিন্তু কাকে বলছি, কেন বলছি, সেটা ভাবার দরকার। না, এই অভিমানটা- বোধটা হওয়া দরকার। এটাই মনে হয় অবক্ষয়, যেটা আমরা অভিমানটা বলছি। আমিও 10টা অভিমান তোমাকে জানাতে পারি, কিন্তু ভাষা চয়নটা আর এক্সপ্রেশনটা আশা করি ঠিক রাখা উচিত। এইটা হচ্ছে ব্যাপার। মানে সুজয়দা আমার এটা খারাপ লেগেছে, শোনো সুজয়দা এটা আমার খুব খারাপ লেগেছে, দুটো টোন আলাদা, হ্যাঁ হ্যাঁ, টোনের ওপর ডিপেন্ড করে, কিন্তু সবটা মানুষের সম্পর্কও টিকে থাকে টোনের ওপরে। একদমই একটু বাইকালার হয়ে গেলেই মুশকিল। মুশকিল মুশকিল। দেখা যাই যায় হোক, আমরা, হ্যাঁ যাই হোক, তো এবারে একদম চলে আসবো তোমার রিয়েলিটির শোয়ের মেন্টার। আজকে সুজয়দা, আপনারা সবাই জানেন যে সুজয়দা একটি রিয়েলিটি শোয়ের কি বলবো ওটাকে, মেন্টার। মেন্টার, হ্যাঁ, গ্রুমারদের মধ্যে একজন। তো কতজন আছে গ্রুমার এরকম তুমি বাদে? আমি আছি, অয়ন অয়ন ছিল, অয়ন ব্যানার্জি, দীপান্বিতা, আর শোভন গাঙ্গুলি। শোভন আমাদের গ্রুমার না, বাট ও টোটাল মিউজিক প্রোগ্রামিং, অ্যারেঞ্জমেন্ট, কোনো গান হয়তো রিঅ্যারেঞ্জ করতে হবে, এই দিকটা শোভন দেখতো এবং খুব দক্ষতার সাথে দেখে আর কি, সুপার সিঙ্গার। তো এবং এখান থেকে প্রচুর ট্যালেন্ট আজকে ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে। মানসী ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন হলো। তো বিশ্বরূপ, শুভজিৎ যেবারে রানার আপ হলো ইন্ডিয়ান আইডলে, মানসী ফার্স্ট, সেকেন্ড হলো শুভজিৎ। ওরা সবাই। তুমি তুমি এই মেন্টারটা মানে কোন সেশন থেকে পেলে? আমি সিজন 3, মানে লাস্ট দুটো সেশন সুপার সিঙ্গারে আমি মেন্টার ছিলাম। চারটে সিজন হয়েছে সুপার সিঙ্গারে, সিজন 3 অ্যান্ড সিজন 4 আমি মেন্টার ছিলাম আর কি। এবং প্রচুর ট্যালেন্ট মানে তৈরি করেছি বলবো না, আমি অনেকটা সময় আদান প্রদান করেছি ওদের সাথে। সুপার ট্যালেন্টেড সবাই আর কি। আমার মতন করে আমি যতটা এই এত কাজ করে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, পারফরমেন্স থেকে বলো, রেকর্ডিংস থেকে বলো, সেগুলো আমি জাস্ট শেয়ার করি ওদেরকে, আর কিছুই নয়। আমি এটাও এখনও করি, টেকনিকটা যখন কেউ আসে একটুখানি, দাদা একটু আমাকে দেখিয়ে দাও, আমি এইটাই করি আলাদা করে, যে একটা গানকে কীভাবে ডেলিভারি করবো। গানটাকে তো আগে আমাকে বুঝতে হবে, গানের লিরিক্সটা পড়তে হবে, তারপরে আসছে ডাইনামিক্স, চরিত্রটাকে আগে বুঝতে হবে, তারপর তো ডাইনামিক্স। এই কথাটা কেন আসতে বলবো, কোথায় একটু ভিব্রাটো দেবো, কোথায় একটু এয়ার দিয়ে বলবো, সেটা তোমার বোধের ওপর তোমাকে সেইভাবে ডেলিভারি করতে হবে, এই আর কি, এই জিনিসগুলোই। তো আমি খুব লাকি যে ওদেরকে পেয়েছি এবং দারুণ একটা সময় কাটিয়েছি ওদের সাথে। আজকে ওরা যখন এস্টাবলিশ, সারা ভারতবর্ষে নাম, খুব প্রাউড ফিল হয়, দারুণ। ওটা না একটা আলাদা স্যাটিসফ্যাকশন। এবং ওরা যখন রেকগনাইজ করে কিছু সাকসেস হলে, প্রথম ফোনটা করে, স্যার আজকে আমার এটা হলো, তুমি না থাকলে এটা আমার হতো না। মানে কোনো একটা এপিসোডে তুমি যদি আমাকে এই গানটা এইভাবে না দেখি, তাহলে আমি আসতে পারতাম। এটা যখন ওরা আমার কাছে বলে, তখন এটার না একটা আলাদা একটা আনন্দ, মানে আলাদা একটা প্রাপ্তি আর কি। তো আমাকে সবাই খুব অনার করে, এটা আমি ব্লেসড। একদমই। তো পড়ে আছে এরকম গান রিলিজ হয়নি? এই তো যেই গানটা তোমাকে বললাম, মন ছুঁয়ে, এই গানটা পড়ে থাকবে না, এই গানটা রিলিজ করবে। পড়ে আছে এরকম গান অজস্র 100-র কাছাকাছি তো হবেই অ্যাটলিস্ট আমার মনে হয়। বাংলা গান, সব বাংলা গান? হ্যাঁ, বাংলা গান। আমি বম্বেতে না ট্রাই করিনি, সত্যি কথা, কোনো দিন। মানে আমার ইচ্ছে করেনি, অনেকেই বলেছে, কিন্তু আমি মানে কেন জানি না ট্রাই করিনি আর কি। মানে কি বলবো, মানে হয় না, মানে এখানে এত কাজ করছি, রোজ ব্যস্ততা, রোজ ছুটছি, বসে নেই একদিনও, তো তাই জন্যই হয়তো ট্রাই করার চিন্তাটা আসেনি আর কি। অনেকেই বলেছে আজকের ডেটে একজন সত্যি ব্যস্ততম শিল্পী, এবং আমি যবে থেকে দেখে আসছি ব্যস্ততা। শিল্পী মানে শুধু যে শো করছি তা নয়, রেকর্ডিং, আমার ক্লাস থাকে, আরো নানান রকম অ্যাক্টিভিটিস থাকে। মানে আমাদের এই যে পডকাস্ট আজকে হচ্ছে, এই পডকাস্টের আগে মোটামুটি 3-4 বার কলের থ্রু ফোন করে মনে করিয়ে দিয়ে, না প্রথমেই যখন বলেছিল একদম সম্রাট আমি অবশ্যই আসবো, যখন বলেছো অবশ্যই করবো, এবং সুজয়দাও খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি তোমাকে নিজে তারপর টেক্সট করলাম, আমি কিন্তু আসবো এটা। তো ইংল্যান্ড, এই যে লাস্ট তুমি লন্ডন থেকে তোমাকে আমি মেসেজ জানি, কারণ ওখানে তো টাইমের ডিফারেন্সটা অনেক। তো এবার লন্ডন থেকে ফেরার পরেই আজকে সুজয়দাকে আমরা পেয়েছি হিডেন চ্যাপ্টারের ফ্লোরে। তো তোমার জীবনের সব থেকে হ্যাপি মুমেন্ট, চরমতম সব থেকে ভালো আনন্দ মুহূর্ত বলতে গেলে, মানে এই মুহূর্তে এমনি তো ধরো কাজের ক্ষেত্রে অনেক অ্যাচিভমেন্ট, আনন্দ, সেগুলো তো আছেই,
কিন্তু একদম মন থেকে যেটা হয় না একটা অন্যরকম, সেটা তাহলে আমার ব্যক্তিগত জীবনে ঢুকতে হবে আর কি একটুখানি। আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, বিবাহ হলো আর কি আমার, এবং এটা আমার সেকেন্ড ম্যারেজ। আচ্ছা, এবং যার সাথে বিয়ে হলো আমাদের 14 বছরের বন্ধুত্ব। 14 বছরের বন্ধুত্বের পর আমরা আবদ্ধ হলাম, এবং সেটা আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল আর কি। মানে আমার বাবাকেও হারালাম লাস্ট, আমি 25শে জানুয়ারি বাবাকে হারালাম এই বছর। এবং বাবার আমাদের ডেট ফিক্স হয়ে গেছিলো 19শে ফেব্রুয়ারি, তখন আর কি 19শে ফেব্রুয়ারি ডেট ফিক্স। বাবা সব থেকে এক্সাইটেড ছিল, আমার বাবা কী মেনু হবে, কারা কারা আসবে, মানে হেভি এক্সাইটমেন্ট। সবাইকে হোয়াটসঅ্যাপে, আমার বাবা খুব আপডেট ছিলেন আর কি, সবাইকে হোয়াটসঅ্যাপে মেনু টেনু ভেনিউ লোকেশন ফোকেশন সব পাঠানো হয়ে গেল। করতে করতে বাবা অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট, ভেন্টিলেশনে চলে গেলেন। তো তখন পুরো ঘেঁটে গেল জিনিসটা আর কি, ভেন্টিলেশনে চলে গেল। তখন আমার মিসেস, ওর নাম রূপা, বলে যে কাকুর সব থেকে ইচ্ছে ছিল আমার মনে হয় আমরা 4 হাত এক করে ফেলি। জাস্ট 1 ঘন্টার ডিসিশনে আমরা দুজনে খুব জগন্নাথ প্রভুর খুব ডিভোটি আর কি। আমরা খিদিরপুরে জগন্নাথ প্রভুর মন্দিরে গেলাম, আমরা 4 হাত এক করলাম। এবং সেদিকে বিকেলবেলায় অদ্ভুতভাবে বাবা কিন্তু ভেন্টিলেশনে, মানে মুখে 3টে পাইপ ঢোকানো। 15 তারিখ, আমার ডেটটা মনে হচ্ছে 15 তারিখ আমার শো ছিল সানুদার সাথে দিল্লিতে। সেদিন হঠাৎ করে রূপা হাসপাতালে গেলে, কাকু না আজকে অনেক বেটার, জানিস তো, কাকু রেসপন্স করছে খুব। রূপা বলেছে যে কাকু কালকে আমরা এরকম ডিসিশান নিয়েছি। তো সেটা শুনে বাবা খুব চনমনে হয়ে গেছে, ভেন্টিলেশন অবস্থায় ভাবো। আমি তো কাঁদছি, ফোন মানে এক হাতে ফোন, চোখ দিয়ে জল পড়ছে, স্টেজে উঠবো আর কি। তার আগে সানুদা বলে কী হয়েছে, আমি দাদাকে সবটা বললাম। যাই হোক, এই করে 16 তারিখ আমরা বিয়ে করলাম। 16 তারিখ বিয়ে করলাম, 4 হাত এক করলাম, এক করে হাসপাতালে স্পেশাল পারমিশন নিয়ে বাবার ব্লেসিংস নিতে গেলাম। ওই দিনই বাবার লাস্ট না, মানে জাস্ট মনে হচ্ছে পাইপটা খুলে এক্ষুনি জড়িয়ে ধরবে দুজনকে, এরকম এক্সাইটমেন্ট আর কি। সব ফটো দেখলো ফোনে, নিজেই মানে হাত তুলতে হবে, তাও এরকম করে স্ক্রোল করে সব ফটোগুলো দেখলো আর কি। ডাক্তার বললো কালকে ভেন্টিলেশন খুলে দেবো, আপনার বাবা হঠাৎ করে খুব চনমনে ভালো রেসপন্স করছেন। ঠিক ওই 17 তারিখ থেকে বাবা আবার ড্রাউজি। ঠিক মনে হলো ওই মুহূর্তটার জন্য বাবা ছিলেন আর কি, ওই মুহূর্তটার জন্যে। তো আমার যে এখন জীবনসঙ্গিনী, সে আমার জীবনসঙ্গী না, আমরা জাস্ট বন্ধু। মানে আমরা বেড়াতে, মানে আমরা একসঙ্গে যখনই ফ্রি পাই বেড়াতে যাই। ও চাকরি করে, ও লালবাজারে পোস্টেড ও। তো আমরা জাস্ট বন্ধু, উই আর ফ্রেন্ডস। সহধর্মিনী বউ ব্যাপার একদম, বউ বর ওরকম নয়। সব থেকে ইন্সপায়ার করে ও, সব থেকে ভুলটা ধরে ও। এবং আমার যখন খারাপ ফেস গেছে, সবারই জীবনে খুব খারাপ ফেস যাচ্ছে, সব থেকে ইন্সপায়ার করে বুস্ট আপ করেছে ও, আর কেউ নয়। মানে আমার বাবার পরে যদি কেউ থাকে আমার লাইফে, দ্যাট ইজ মাই ওয়াইফ। মানে আমি বন্ধু বলতেই স্বাচ্ছন্দ্য। রূপা আমার সব থেকে হ্যাপিয়েস্ট, আমার সব থেকে, মানে কি বলবো, আই অ্যাম সো লাকি টু হ্যাভ হার ইন মাই লাইফ। তো ওই মুহূর্তটা আমার কাছে খুব আনন্দের আর কি, মনে রাখার মতন মুহূর্ত। কারণ প্রচুর গঞ্জনা শুনতে হয়েছে, কারণ ওরও লাইফ, এটা সেকেন্ড ম্যারেজ, ওর হাজব্যান্ড এক্সপায়ার করে কোভিডে। আমরা ভীষণ ভালো ফ্যামিলি ফ্রেন্ড ছিলাম, মানে এরকম না যে লুকিয়ে তা নয়। কিন্তু আমি মানে দুর্গাপুর, তারও দুর্গাপুর, কলকাতায় আচ্ছা। ওসি ছিলেন দাদা কলকাতা বছর নাম করা ওসি ছিলেন। কোভিডে দাদা চলে গেল। আমরা না মানে রূপার মেয়ে অভিজ্ঞান মুখার্জি, আমি, আমার মা বাবা, উই আর জাস্ট আ ফ্যামিলি। তো লোকে যা হয় আমাদের সমাজ, সেটা খুব খারাপ চোখে, খারাপ কথা যেরকম হয় আর কি, যেরকম হয়। তো সব কিছু ইগনোর করে আমরা দারুণ বন্ডে, মানে দারুণ ছিলাম আর কি। বেশ করেছো। তো অভিজ্ঞানদার চলে যাওয়াটা আমি নিতে পারি না। যদিও রূপা আমার এই মুহূর্তে আমার স্ত্রী, বাট তবুও আমরা নিয়ত মিস করি ওই মানুষটাকে। কারণ হই করে জীবনে কি করে বাঁচতে হয় আমরা দেখেছি অভিজ্ঞানদাকে দেখে। আর রূপার মেয়ে, ও এখন ইন্ডিগোর কেবিন ক্রিউ, ও চাকরি করে হায়দ্রাবাদে পোস্টে। তো সবটা নিয়ে আমি, আমার মা, আমার স্ত্রী, আমরা সবটা নিয়ে খুব আনন্দে আছি এই মুহূর্তে। একদম এটাই সুখে আছো তো, এটাই সব থেকে বড়। সুখে আছি, ফ্যামিলি সাপোর্টে আছে তো, মানে চরম লেভেলে আর কি। একদম চরম ফ্যামিলি level এ। সাপোর্টটা খুব জরুরি। সারা দুনিয়া তোমার সাপোর্ট করুক, ফ্যামিলি যদি সাপোর্ট না করে, খুব বড়, যত বড় প্রবলেম সব শেষ। আর ততটাই হিট। মানে যেটা আমার আগের লাইফে, আমি কাউকে দোষারোপ করছি না, ওটা একটা মুহূর্ত গেছে
যেটা আমাকে কিছুটা ফেস করতে মানে মেন্টাল পিস না থাকলে মিউজিক ক্রিয়েট হয় না, একদম একদম কিছুতেই পারবে না। একদম একদম। তো এইটা খুব হ্যাপি, মানে আমার খুব স্পেশাল একটা পাওয়া জীবনে আর কি। আচ্ছা। তো এটাকে আঁকড়ে ধরেই বাকি জীবনটা যতদিন ভগবান সুদ সব দেবেন, পাওয়ার মধ্যে এটা বেস্ট এইটা বেস্ট। অ্যাচিভমেন্ট। মানে গান গাইছি, দেখো এই আসবে যাবে, সাকসেস, গান হিট হলো, এইগুলো তো থাকবেই। প্রথম কথা তো সব থেকে যদি বলো তাহলে আমি যে ভগবান আমাকে সুর দিয়ে পাঠিয়েছেন, এটার থেকে বেস্ট গিফট তো কিছু নয়। যে আরও 5 জনকে সুর দিয়ে পাঠাননি, আমাকে সুর দিয়েছেন গলায়। যদি কারো গলায় যদি সুর না থাকে, তুমি সারাদিন রেওয়াজ করলে তো সিঙ্গার হতে পারবে না, কোনোদিনই সম্ভব নয়। তো ওইটা তো উনি আমাকে দিয়ে তার জন্য তো আমি আগে সব থেকে, ওটাই তো বেস্ট। তারপরে তো এইগুলো মুহূর্ত, কিছু একটা মোমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে এক্সপিরিয়েন্স থাকে। হ্যাপি মুমেন্ট চলে গেল, এবার যেই বিষয়টায় আসবো সেটা একটু বিতর্কিত হলেও হতে পারে। সেটা যারা ফলোয়ার্সরা তারা ঠিক করবেন যে বিতর্ক হবে কি হবে না। সবার জন্য কমেন্ট সেকশন খোলাই আছে, লাইক ডিসলাইক দুটোই দেওয়া আছে, নিশ্চয়ই। সাবস্ক্রাইবও আছে, আনসাবস্ক্রাইবও করা যায়, সেটা তারা চিন্তা করবেন। আজকের গান বাজনা এটাকে তুমি কিভাবে দেখছো? আজকে যে ট্রেন্ডটা চলছে, এই 80s মুহূর্তে থেকে 90s একটা ট্রেন্ড চলেছে, হ্যাঁ, 90s থেকে হ্যাঁ। 90s এর ট্রেন্ডটাই ছিল 2000 সাল অব্দি। 2000 থেকে 2010 পর্যন্ত একটা ট্রেন্ড চলেছে, 2010 থেকে 2020 অব্দি চলছে, 10 বছর চলে ট্রেন্ড, এটা আমি মানি। একদম একদম একদম। এই যে 2026 এটাতে তুমি কি মিউজিকটাকে কিভাবে দেখতে পাচ্ছ? তুমি অনেকটা যেহেতু হ্যাঁ, আমি স্টাডি করতে করতে হ্যাঁ, করতে করতে হ্যাঁ, করতে এসছো, হ্যাঁ, মানে হ্যাঁ। তুমি কিন্তু মানে গানের টোন, গানের লেখা, গানের সুরও চেঞ্জ পেয়েছো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি, একদমই তাই, পেয়েছো? একদমই তাই পেয়েছি। দেখো, আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে ভালোবাসি। সব কিছু খারাপ খারাপ দারুণ হতো তখন, এখন বাজে হচ্ছে, এটা তো আমি একদম বিশ্বাস করি না, একদমই বিশ্বাস করি না। এখন যেটা হচ্ছে, দেখো আমাদের অর্থনীতিতে একটা কথা আছে যে সাপ্লাই বেশি হলে ডিম্যান্ড কমে যায়, এটা তো একদম থিওরি আর কি। তো আমাদের মিউজিকেও সেটা হচ্ছে, সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, তার জন্য ডিম্যান্ড কমে যাচ্ছে, পৌঁছচ্ছে না অনেক গান, অনেকের কাছে পৌঁছচ্ছে না। তাই বলে কি সব খারাপ গান হচ্ছে? নয় তো। এই তো তুমি তো আজকে একটা তোমায় তো আছে কম্পোজিশন শুনলাম, কি ফ্রেশ একটা কম্পোজিশন শুনলাম, আজকেই তো একটা ঘটনা ঘটলো। তো ওইটাই ব্যাপার আর কি, এই একটা সিনারিও হচ্ছে। আর প্রচুর ভালো গান হচ্ছে, আমি প্রচুর ভালো গান গাইছিও। এবার হিট তুমি বলছিলে, ওই হিট ফ্লপ, এত গান গাইছে কিন্তু একটা গানও লাগেনি। লাগার ব্যাপারটা অনেকে আমাকে বলেছে, অনেকে এটা তোমাকে কেন, এটা আমাকেও শুনতে, সত্যি তো তাই, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। প্রতিদিনই দেখছি স্টুডিও, প্রতিদিনই আমি রেকর্ডিং করি, সত্যি কথা, হিট হলো না, একটাও হিট হলো না, এটা তো অস্বীকার করার সত্যি কোনো জায়গা নেই। এবার হিট ফ্লপটা তো সত্যি ছবির কারণে তো আমাদের হাতে থাকে না। সেটাই প্রোডাকশন ডিপার্টমেন্ট, গানের প্রমোশন কীরকম হচ্ছে, সব কিছুর ওপর ডিপেন্ড করে। তার মধ্যে সবই কি ধ্বজামার্কা গান গেয়েছি তা তো নয়, প্রচুর ভালো কম্পোজিশন গেয়েছি, প্রচুর ভালো কম্পোজারদের গান গেয়েছি, আসেনি, কি করা যাবে, পৌঁছোয়নি, লাগেনি আর কি। মানে সঙ্গীত বাংলা হয়তো আমার গানটা 3 বার বেজেছে, বাকি গানগুলো 30 বার বেজেছে, পৌঁছে গেছে, কিন্তু বেজেছে কিন্তু একই প্ল্যাটফর্মে। প্রোডাকশন হাউসটা কিন্তু এসকের ইয়েতে গিয়েছি, আমি SBF-এর গিয়েছি, লাগেনি। কি করব, আমি আমার বেস্টটাই দিয়েছি, এখনও বেস্টটাই দিয়ে থাকি আর কি। এটা তো কিছু করার নেই, এটা আমার লাক, এটাই হয়তো কপাল। যারা আমাকে বলেছে তাদের উদ্দেশ্যে আমি একটু কড়া জবাবই দিই। তাদের এই উদ্দেশ্যে আমি বলতে এটা চাই, মানে তারাও হয়তো খুব ভালো আমাকে ভালোবাসে বলেই হয়তো বলেছে, আমি জানি না তুমি কিভাবে দেখছো, আর তারা হয়তো আমাকে খুব স্নেহ করেন বলেই হয়তো বলেছে, এত গান গাইছে একটা হিট হচ্ছে না, ক্ষোভ থেকেই হয়তো বলেছে। হ্যাঁ, সে তো ক্ষোভ থেকেই বলুক বা ওই থেকেই বলুক, তুমি খুব সিম্পলভাবেই নিচ্ছ। তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে মানে তোমার সামনে থেকেই বলতে চাই, চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যারা ধরো বলছে হিট বা ফ্লপ, তারা কিন্তু তোমাকে নিয়ে ভাবে। হ্যাঁ, ভাবে বলেই না বলছে। নেগেটিভ হলেও ভাবে, পজিটিভ হলেও ভাবে।
তো এনাদেরকে অনেক অনেক সাধুবাদ আমি সম্রাটদের পক্ষ থেকে, যারা প্রচুর ভাবেন সুজয় ভৌমিক দাদাকে নিয়ে, নেগেটিভ ভাবেন কি পজিটিভ ভাবেন। আর তুমি একটা জিনিস তুমি দেখবে, তুমি যত সোজাভাবে চলবে না, হ্যাঁ, এই সমাজ তোমার রাস্তাটাকে, মসৃণ রাস্তাটাকে তত খসখসে বানিয়ে দেবে। ঘেটে দেওয়ার চেষ্টা করবে। এটা তো নিয়মই তাই, ঠিক আছে? এটা তো নিয়মই তাই। তুমি তবে দেখো, যে মানুষটা হেসে কথা বলে সারা, মানে তোমাকে তোমার যে কোনো একটা চরিত্রের জন্য কমেন্ট আছেই। হুম আমি যেরকম সোজা সাপটা বলি, হুম হুম আমার 10টা কমেন্ট আছে, মাথা গরম করে ফেলে হুম বা ভুলভাল বলে ফেলে, রেগে যায়, ঠিক আছে? হুম, তোমারও 4টে কমপ্লেন আছে। একদম একদম। এটা নিয়েই তো এত কুল থাকে কি করে জানি না, ওটা নিয়ে আলাদা না কিছু না, study করি। ওটাই আমার বলার বক্তব্য, যে এত কুল থাকে কি করে। কিন্তু আলটিমেটলি ওইটাই বলছি তোমাকে, হিট হোক, ফ্লপ হোক, বা স্মাইলি ফেস, সামথিং ইজ ফিশি, হ্যাঁ, বা প্রচণ্ড একটা টাক মাথা বেয়ারার একটা মানুষ, হ্যাঁ, খুব মানে দেখলেই মনে হয় মানে এক্ষুনি বোধহয় গালাগাল করে উঠবে বা এরকম কিছু ভাবছে তার মানে সবাই। হ্যাঁ হ্যাঁ, এটাই সাকসেস। ডেফিনেটলি। আর আমি এখন অবধি মানে আমি রোজ ব্যস্ত থাকতে পারছি, এটা তো ঈশ্বরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, এবং আমাকে ডাকছেন সবাই গান গাইবার জন্যে, কম হোক বেশি হোক ডাকছেন, মানে ভাবছেন তো, মানে অনেক সিনেমার ওটাই তো জন্য বলছি। ডাকছেন তো আমাকে। আমি রোজ স্টুডিও যাচ্ছি কেন? ডাকছেন বলেই তো যাচ্ছি। আর আমি ইদানিং একজন খুব বিখ্যাত মানুষের সান্নিধ্যে আমি কিছু কাজ করি আর কি, অমিত ব্যানার্জি, আমাদের মিউজিক অ্যারেঞ্জার। তো অমিতদার কাছ থেকে আমি অনেক কিছু শিখি প্রতিনিয়ত, মানে শুধু গান গাওয়া না, জীবন দর্শন। এই লোকটার কাছে আমি ভীষণভাবে ঋণী আর কি, অনেক কিছু শিখি, যে তুমি তোমার জীবনে দর্শন কি, ওইটাই তো রিফ্লেক্ট করবে তোমার গানে। তুমি নিজের সৃষ্টির আনন্দে বাঁচো, কে কবে ডাকলো না, ও অতগুলো শো করছে, অতগুলো আমি পাচ্ছি না, ঠিক আছে। অনেক বড় নাম অমিত বন্দ্যোপাধ্যায়, অমিত যিনি কিনা হ্যাঁ, সব কিছুই মানে আরডি আমাদের বর্মনের পুরো সেশনটাকে পুরো সেশনটা করেছেন তো। টানতেন। হ্যাঁ, তো অমিত দা আমার এখন গার্জিয়ানের মতোই প্রায় আর কি। তো অমিত দা আমাকে সবসময় বলেন যে নিজের সৃষ্টির আনন্দে বাঁচো। দেখো সম্রাট, অর্ধেক লাইফ কাটিয়ে এসছি, 50-এর দোরগোড়ায়, তো আর কতদিন গান গাইব? দিলেন তো ঈশ্বর এতদিন, গাইলাম তো, এখনো গাইছি তো, এখনো রোজ বেরোচ্ছে তো বাড়ি থেকে গান গাইবার জন্য, নয় শো, নয় রেকর্ডিং, নয় কিছু না কিছু এনগেজমেন্ট আমার থাকছেই তো। এটা কজন পারছে? একদমই। আমি খুব ব্লেসড, আমি রিয়েলি খুব ব্লেসড। আমি খুব এই জন্য খুব পজিটিভ থাকতে ভালোবাসি। আর আমার বন্ধু মানে আমার সহধর্মীরা সবসময় তো আমাকে এইটাই সবসময় প্রতিনিয়ত, রাত্রে শোয়ার আগে, সকালে দিনের ওঠার আগে এইটাই আমাকে বলে চলে, যে বি পজিটিভ, ইউ আর ব্লেসড। আরও 5 জন পাচ্ছে না, তুমি পাচ্ছ। একদম একদম একদম। এইটাকে আমার জীবন দর্শন অনেক পাল্টে গেছে এখন। এটাই হয়তো কুল থাকার একটা নিনজা টেকনিক, আমি নাম দিয়েছি নিনজা টেকনিক। তো একদম অনুষ্ঠানের পডকাস্টের একদম। হ্যাঁ, আরেকটা যেটা তুমি যেটা বলছিলে, এই মুহূর্তে যেটা আমাকে দুঃখ দিচ্ছে, রিসেন্টকালে আমি দুঃখ পাচ্ছি যে আমরা তো শিল্পী, আমাদেরকে ঈশ্বর সুর দিয়ে পাঠিয়েছেন, আমরা কেন জিঘাংসা করব আরেকজন অপর শিল্পীর প্রতি? দেখো, কম বেশি সুযোগ তো সবাই পায়, এটা আদি অনন্তকালেও আগেও হয়ে এসছে, 80s 90sও হয়ে এসছে, আগামী দিনেও হতে থাকবে। তার জন্য আমরা লড়াই করব কেন? হ্যাঁ, কিছু লবিবাজি কিশোর কুমারের সময়তেও ছিল, আশাজির সময়তেও ছিল, তোমাকে আমি বললাম। 90s-এর আমলেও ওই 4 জন লাইমলাইটের দুনিয়া, লাইমলাইটে সানুদাই রাজ করে গেছে। হ্যাঁ, কিছু করার নেই, এটা থাকবে, আগামী দিনেও থাকবে, এটা কিছু করার নেই। তো এইটা নিয়ে কি আমরা সবাই মিলে কি লড়াই করব, ঝাঁপিয়ে পড়ব? এইটা আমাকে দুঃখ দিচ্ছে। আর অনেক কিছু ঝাপাঝাপিটা আজকের তারিখে একটু বেশি, আজকের তারিখে বেশি, এবং অনেক কিছু না, মানে অনেক মিথ্যে ঘটনা নিয়ে অনেকে ঝামাঝামি করছে, যেগুলো সত্যি ঘটেনি। কারণ আমি সাক্ষী অনেক কিছু, এরকম কোনো ঘটনা ঘটে না। তেল মেরে তুমি কতদিন গান গাইবে? তেল মেরে একটা স্টেজ, দুটো স্টেজ, 3টে স্টেজ, তোমাকে তো গাইতে হচ্ছে 5000 অডিয়েন্সের সামনে। তো 5000 অডিয়েন্স তো তোমার গান শুনছে বলেই তোমাকে আরেকবার ডাকা হচ্ছে। তুমি হয়তো সুযোগ পেয়েছিলে কোনো একবার, তুমি পারোনি, তাই তোমাকে আর ডাকে না, তোমার রাগ গিয়ে পড়লো, আমাকে ডাকে না। আচ্ছা ভাই, কেন ডাকছে না এটা কেউ খুঁজছে না, কেন ডাকছে না? আমার নিশ্চয়ই কিছু খামতি আছে। তোমাকে বললাম না, আমাকে ইন্দ্রদীপ দাশগুপ্ত ডাকছে না কেন? ডেফিনেটলি আমার কিছু খামতি আছে, সেই খামতিটা আমি রিপেয়ার করি। অভিমান হতে পারে, কিন্তু আমি কি
লড়াই করবো তাই বল ইন্দ্রদীপ না, না, দাশগুপ্ত একদমই না, বা দেবুদার সাথে, এরা রেসপেক্টেড, শ্রদ্ধার, এত কিছু ইন্ডাস্ট্রিকে তারা দিচ্ছেন, প্রতিনিয়ত দিয়েছে, আমি লড়াই করতে যাব, অভিমান দেখাতে পারি আমি, বাট নট টাই আমি ফাইট করবো তাদের সাথে, ওটাই তো বললাম, কখনো নয়। ওটাই তো তাহলে বললাম। আমার শিল্পী সত্তা কি হলো, কোথায় গেল? একদম, একদম। এইটা আর এইটা বন্ধ হলে আমার মনে হয় ভালো, একত্রিত হয়ে গান বাজনা করলে। যেমন আজকে আমি তোমাকে অ্যাপ্রোচ করবো, সম্রাট এত ভালো কম্পোজিশন, চলো একটা কিছু করি, একদমই, এটা হওয়া দরকার, ভীষণ দরকার, আদান প্রদান, এটা মিসিং হয়ে যাচ্ছে। একদমই প্রচুর প্রচুর মিসিং, মানে প্রচুর মিসিং। এবং ওই না একটা ব্যাপার হয়ে গেছে, মানে ও আরেকটা জিনিস ব্যাপার হয়ে গেছে, তুমি যেটা করছো আমি ওটাকে কপি করার চেষ্টা করছি। যে যার জোনে থাকুক না, সবার নিজস্ব একটা কোয়ালিটি আছে, তার জন্যই তো প্রত্যেকে আছে, তার জন্যই তো এত এত সিঙ্গার। আর তো গিনাচোনা 10 জনই থাকতো, প্রত্যেককে ঈশ্বর আলাদা আলাদা ক্ষমতা দিয়ে রেখেছে। নিশ্চয়ই। একটা শিল্পী যতক্ষণ পর্যন্ত তার ভেতরে ঢুকে তার নিজের সত্তাকে চিনতে না পারছে, ততদিন পর্যন্ত এরকম অতৃপ্ত আত্মার মতন তাকে করতে হবে, এর পেছনে লাগতে হবে, তার পেছনে লাগতে হবে। তোমার ওইটাই যেটা পাওয়ার আছে তুমি সেটা পাবেই, হ্যাঁ, যেটা মানে ওই দেওয়া আছে, ডেস্টিনেশনটা দেওয়া আছে, ডেস্টিনি দেওয়া ঠিক আছে। আছে। মানে আমি দৌড়তে পারি 200 মিটার, আজকে যেটা চলছে তুমিও ফলো করছো সেটা, আমার ক্যাপাসিটি 200 মিটার, আমি জোর জবস্তি 500 মিটারের খাতায় নাম লিখে ফেলছি। একদম এক্স্যাক্টলি কি হবে, আলটিমেটলি 200 মিটার যাবি, তারপরে তো মুখ থুবড়ে পড়ে যাবি। পড়ে যাবে। রেঞ্জে থাকুন, নিজের ক্যাপাবিলিটি যেটুকুনি আছে তার মধ্যে থাকো, তার মধ্যে চেষ্টা করো। এআর রহমান ওই টাইপের মিউজিক করছে বলে আমিও করে ফেললাম। এবার গ্রুপ ভায়োলেন্স সেশন হতে গেলে কি কি লাগে সেটা আমার জানা নেই, জানা নেই, তাহলে কি করে হবে? তাহলে আমাকে মাঝে ব্যাক করতে হবে, এই ব্যাক করে এসে ওটা এআর রহমানের খুদ ধরা স্টার্ট হয়ে যাবে। ঠিক ঠিক এটা ওই হয়নি, সেটা ওই হয়নি। তো টাকা পয়সা দিয়ে এটা করা যায়, এই একটা কোন ট্রেন্ড হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি তো নিজের রিয়েলিটি শো একজন গ্রুমার, এরকম কোনো কিচ্ছু ব্যাপার থাকে না। যারা মানে যারা পায় না বা পারে না তারা এগুলো রটায়। একটা স্টারের মতন চ্যানেল, সে তোমার কাছ থেকে কেন 50,000 নিতে যাবে ভাই, যার 50,000 কোটি ট্রানজ্যাকশন একদিন? আমি জাস্ট কথার কথা বলছি, খুব বোকা বোকা লজিক, এরকম কোনো ব্যাপার কোথাও নেই। কাটমানি ফাটমানি এখন অনেক কানে আসছে, আমাকে অন্তত ফেস করতে হয়নি। আমি তিনটে দশক থেকে আমি গান গেয়ে এসেছি, আমাকে কেউ অ্যাপ্রোচও করেনি কাটমানির জন্যে। আমরা যখন অনুষ্ঠান করতাম কারোর পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট আসতো না, আমাদের একদম গভর্নমেন্ট ট্রেজারি থেকে পেমেন্ট আসতো। আমি ফেস করিনি, আমি জানি না বাকিদের কেউ করেছেন কি না, আমি অন্তত করিনি। এটা আমার বলতে কোনো দ্বিধা কোনো নেই। একটা জায়গায় গিয়ে যখনই পেলাম না তখন আঙুর ফলটাও, হ্যাঁ হ্যাঁ, আঙুল ফল টক, এটা হচ্ছে, আমি জানি না এটা কেন। একদমই লাস্ট পর্বে চলে এসেছি। তুমি অ্যাজ আ মেন্টার, একজন সিনিয়র দাদা আমাদের শিল্পী, তোমার অনেক ফলোয়ার আছে, প্রত্যেকেরই আছে, এবং প্রচুর তৈরি করা সিঙ্গার আছে, যে মানে ওই যে বললে তুমি, হ্যাঁ তৈরি হয়েই এসেছিলো, আমি হয়তো পথটা দেখিয়ে দিয়েছি, একদমই তাই। পথটা দেখিয়ে দিয়েছি। আজকে পডকাস্ট চ্যানেলে তুমি এসে বসেছো, রাস্তা দিয়ে গাড়িটাকে গাইড করে আমি নিয়ে এসেছি। ওই ব্যাপারটা ওই আর কি। ঠিক, দারুণ দারুণ বললে। হ্যাঁ, সেই ধরনের আমি এদেরকে মানে কি বলবো, আপকামিং রাইজিং স্টার বলি। নিশ্চয়ই। তো এই যারা ফিউচারের রাইজিং স্টার, যারা তোমার মতন শিল্পীদের ফলো করছে, তোমার মতন চলার চেষ্টা করছে, তাদের জন্য একটা যদি ক্যামেরাতে একটা মেসেজ দিয়ে দাও, কি করলে বেস্ট হবে? মানে রেয়াজ না করলে কি বেটার হবে, নাকি রেয়াজ করলে বেটার হবে, নাকি গান বাজনা ভালো করে শিখতে হবে, নাকি গান বাজনাকে ভালো করে জানতে হবে, না বুঝতে হবে? এই সবটাই তুমি তো উত্তর দিয়েই দিলে, তোমার কাছ থেকে তুমি তো বলেই দিলে সবগুলোই করতে হবে। যেরকম আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারিং না শিখে কেউ ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার কেউ না পড়াশোনা পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হতে পারে না, মিউজিকটাও সেম, না শিখে হয় না, শুধু সুরটাই ওপরওয়ালা দিয়ে পাঠান আর কি। তারপরে তো আমাকে সেটার মধ্যে আরও অন্বেষণ করতে হবে, আরও ঢুকতে হবে, জানার কোনো শেষ নেই। প্রতিনিয়ত আমরা, তুমিও শিখছো আমিও শিখছি, আমরা স্টুডেন্টস অফ মিউজিক, আমরা শিক্ষার্থী আর কি। আর এখন খুব টাফ টাইম, এটা সত্যি কথাই, মানে মিউজিকটাকে প্রফেশন হিসেবে নামাটা সত্যি এখন হয়তো একটু টাফ, যা সিনারিও আমাদের চারপাশে, মানে আমরা তো পেরিয়ে এসেছি অনেকটা টাইম, কিন্তু যারা একদম আপকামিং, আমি তাদেরকে নিরাশ করব না, পজিটিভ থাকতে হবে, গান বাজনা শিখতে হবে, আর মানে খুব
মানে কি বলবো, মানে নিজের বোধ হয় না, মানে মানে নিজের বোধকে আরও মানে বিকশিত করে করে তোলা উচিত আর কি। মানে শুধু কি করে আমি লাইমলাইটে আসবো এই দিকে ফোকাসটা চলে যাচ্ছে বেশি, সেদিকে ফোকাসটা একটু কমিয়ে নিজেকে গ্রুম করার, গ্রুমিংয়ের জন্যে যাচ্ছি অমুকের কাছে, নিজে গ্রুম হচ্ছি না। কিন্তু নিজের গ্রুমিংটা কি, নিজের গ্রুমিংটা কি আমি হেভি এরম করে পোজ মেনে গাইলাম আয়নার সময়, সেটা গ্রুমিং নয়। কিন্তু তোমার নিজের বোধ, তুমি নিজের ভেতরের মানে কি বলবো এনলাইনমেন্ট করো নিজেকে আর কি, সেই জিনিসটা করা ভীষণভাবে দরকার। পড়ো, শোনো একটা গানকে, যখন আমি গাইছি আগেও বললাম গানটাকে পড়ো, গানটাকে বোঝো, গানটার ভেতরে ঢোকো। তাই জন্যই রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদ, সলিল চৌধুরী যারা গ্রেট কম্পোজার, তাদের গান আমরা কেন বলি যাকে পড়ো, গানটা পড়ো। এটা আমারও ছিল না, কিন্তু সত্যি সম্রাট আমারও ছিল না। বয়স বাড়ার সাথে সাথে এইগুলো হয়েছে, এই রিয়েলাইজেশনগুলো অনেক পরে হয়েছে। তাই জন্যই বলছি যে এইগুলো হওয়া খুব দরকার। তার সাথে তো রেওয়াজ, নিয়মিত রেওয়াজ, প্র্যাকটিস, শেখা, এগুলো তো আছেই। তারপরে বাকিটা ওই জাস্ট ওই নিজের সৃষ্টি করে যাওয়া আনন্দে, বাকি রাস্তাটা উনি দেখিয়ে দেবেন। অনেস্টি থাকলে না, রাস্তা উনি ঠিক দেখিয়ে দেবেন তোমাকে। রাইট। হয়তো টাইম লাগছে, বাট তুমি একটা রাস্তা খুঁজে পাবে, দরজা খুলবেই খুলবে, কিচ্ছু করার নেই। এবার সেইবারে দরজা খোলার পর তারপর হচ্ছে ধরে রাখা সেটাকে, একদম। তখনই আমাদের বাঁধন ছাড়া হয়ে যায়, যা হয় আর কি। সেটা যে যত কন্ট্রোলে থাকতে হবে, যত তার মাটিতে পাটা থাকবে, সে তত উপরে উঠতে পারবে। বাকিটা উনি ঠিক করে নেবেন, ছেড়ে দাও ওনার ওপর, তুমি তোমার কাজ করে যাও, সিম্পল। অনেক অনেক ধন্যবাদ সুজয়দাকে। আরও এরম সুন্দর সুন্দর পডকাস্ট দেখতে অবশ্যই ফলো করুন আপনাদের সবার পছন্দের ইউটিউব পডকাস্ট চ্যানেল দ্য হিডেন চ্যাপ্টার্স। আজকের মতন এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক নমস্কার।